আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে দেখতে অনেকগুলো ক্লাস আমরা করে ফেললাম। তো এতদিন আপনাদের ঠিকমতো কথাবার্তা বলার সুযোগ দেইনি। আমি একাই বকবক করে গিয়েছি। মার্কেটের মানুষ তো, বাচাল মানুষ, কথা বেশি বলি। এ কারণে আমি একাই বকবক করে গিয়েছি। আজকে এটলিস্ট ৩ থেকে ৪ জনের কাছ থেকে একটু শুনবো আমরা যে লাস্ট ক্লাসগুলোতে আমরা আসলে কি কি শিখেছি সব মিলিয়ে। আলোচনা তো করেছি অনেক জিনিস, শোনা আর শেখা দুটোর মধ্যে ডিফারেন্স আছে আর কি। আমরা কতটুকু শিখতে পেরেছি, কতটুকু এগোতে পেরেছি, কতটুকু পিছিয়েছি, এবং এবং ট্রুলি এটা আমাদের যাত্রার আসলে কেবল শুরু। কারণ কন্টেন্ট কন্টেন্ট আসলে কন্টেন্ট আসলে সবকিছুর ভিত্তি, এবং যার ভিত্তি যত মজবুত, যার ভিত্তি মজবুত করার চর্চায় যিনি যত বেশি দিয়েছেন, তিনি আসলে তিনি আসলে তত দূর সামনে যাবেন, তত দূর সামনে যাবেন। তো তো এটা কেবলমাত্র শুরু, এবং ট্রুলি আমি কিছু সিস্টেম ডেভেলপ করছি, যে সিস্টেমগুলো ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদেরকে সামনের দিকে অনেক বেশি, মানে শুধুমাত্র মার্কেটিং না, ওভারঅল বিজনেসে হিট করার মতনই সেই জায়গাগুলোতে আপনারা অলরেডি জানেন যে ই কমার্স ঐক্যতার নামে আমি একটা প্রজেক্ট শুরু করেছি, এবং যদিও নিয়ত ছিল শুরুতে 20 জনকে নিব, কিন্তু মানে যেহেতু আমাদের সক্ষমতার একটা ব্যাপার স্যাপার আছে, টেস্টিং এর কিছু বিষয় আছে, অনেক লো ফলস থাকে যে কোনো একটা প্রজেক্টের শুরুতে, অনেক বাধা বিঘ্ন থাকে, সেগুলোকে আইডেন্টিফাই করে তারপর বড় করার ইচ্ছা ছিল। কিন্তু তারপরেও কিছু মানুষ এত ভালোবেসে, এত দাবি নিয়ে মানে ফোন দিয়েছেন, অফিসে চলে এসেছেন, তাদেরকে আসলে মানে না করার মতো সাধ্য আমার ছিল না। এই করতে করতে 20 জনের জায়গায় অলরেডি প্রায় 30 পার হয়ে গিয়েছে। আমরা শুরু করেছি আজকে থেকে। আমাদের জন্য দোয়া করবেন, এবং শুক্র আলহামদুলিল্লাহ আমরা যদি এই প্রজেক্টটাকে সাকসেসফুল করতে পারি, পাইলট প্রজেক্টটাকে যদি সাকসেসফুল করতে পারি, এবং এই মানুষগুলোকে এত ভরসা নিয়ে, এত বিশ্বাস নিয়ে ওনারা জয়েন করেছেন, যে আমি আজকে মানে ওরিয়েন্টেশন ক্লাস শেষ করে বসে চিন্তা করছি এই যে বিশ্বাস এবং ভরসা, এটার আসলে কতটুকু যোগ্যতা আমি রাখি। এটা আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া করবেন আমার জন্য, প্রজেক্টটাকে সফল করতে পারি। প্রজেক্টটা যদি সফল হয় তাহলে ইনশাল্লাহ একটা বড় অংশের মানুষের জন্য, ই কমার্স যারা ব্যবসা করতে চান তাদের জন্য এটা একটা গাইডলাইন হয়ে থাকবে, এটা একটা মানে আশ্রয়স্থল হয়ে থাকবে, যেখানে হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা আছেন, আসলে নতুন উদ্যোক্তাদের জন্য হচ্ছে যে আহ দিক দিক নির্দেশনা দেওয়ার মানুষের অভাব নেই, মোটিভেশন দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু নিজে রাস্তায় নেমে খেটে খুঁটে হচ্ছে যে একটা ইকোসিস্টেম তৈরি করা, এই জায়গাটার খুব অভাব আমাদের দেশে। তো স্রষ্টার উপর বিশ্বাস নিয়ে, আপনাদের দোয়ার উপর ভরসা করে হচ্ছে যে এই জায়গাটায় কাজে হাত দিয়েছি। জানি না মানে পাস করবো না ফেল করবো এটাও জানি না, কিন্তু দোয়া করবেন যেন হচ্ছে যে পাস করতে পারি, এই ইকোসিস্টেমটা যেন দাঁড়িয়ে যায়। যদি ইকোসিস্টেমটা দাঁড়িয়ে যায়, অন্তত মানে লক্ষাধিক লক্ষাধিক হচ্ছে যে উদ্যোক্তার জন্য এটা একটা বটবৃক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো এই কন্টেন্ট নিনজার আপনারা মানে যে লেখা সেল বাড়ায়, এবং আপনাদের যে আগ্রহ, আপনাদের যে মানে উৎসাহ, এবং আপনাদের যে লেগে থাকার যে হচ্ছে যে মনোভাব, এটার জন্য আমি রিয়েলি কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং ন্যাচারালি দেখেন যে মোটামুটি আমরা প্রায় ৩০০ মানুষকে নিয়ে শুরু করেছিলাম, আজকে কমতে 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 এসে মানে মোটামুটি গোটা 50 ঠেকেছি আর কি আমরা। এটা আমাদের বড় সমস্যা, আমরা আসলে লেগে থাকতে পারি না, আমরা ধৈর্য ধরে লেগে থাকতে পারি না, আমরা অনেকে ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। কিন্তু কিন্তু এক- একজন ভায়োলিন বাদকের কথা গল্প পড়েছিলাম। উনি মঞ্চে বসে ভায়োলিন বাজাচ্ছিলেন। ওনার ভায়োলিনের সুরে মুগ্ধ হয়ে, আবেগে আপ্লুত হয়ে এক যুবক সেই বৃদ্ধ ভায়োলিন বাদককে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে এত সুন্দর ভায়োলিন বাজানো শিখেছেন? আমি শিখতে চাই।
আপনি এত সুন্দর ভায়োলিন কিভাবে বাজানো শিখলেন, আমি শিখতে চাই। এবং এর এত সুন্দর ভায়োলিন বাজানো শিখতে পারলে আমি আমার জীবন উৎসর্গ করে দেব। বৃদ্ধ মুচকি এসে বললেন যে আমি আমার সারাটা জীবনকে উৎসর্গ করে তবে এই ভায়োলিন বাজানো শিখেছি। তো বিষয়টা এই জায়গায়, মানে কোনো কিছুর জন্য জীবন দিয়ে দেওয়া, এটা যতটা কঠিন, তার থেকে হাজার গুণ কঠিন হচ্ছে যে কোনো কিছুতে লেগে থাকা। এবং শুকুর আলহামদুলিল্লাহ, আপনারা এই লেগে থাকার পরিক্রমায় আপনারা যে পারেন সেটা আপনারা প্রমাণ করেছেন। কারণ একে হচ্ছে যে অনলাইন কোর্স, তার উপরে আবার হচ্ছে যে আপনারা সব মানে সবাই কোনো না কোনো প্রফেশনের সাথে জড়িত। এই ধরনের কোর্সগুলোতে আসলে সাধারণত হচ্ছে যে ড্রপ আউট রেট অনেক বেশি থাকে। তার উপরে আবার হচ্ছে যে ভিডিও দিয়ে দেওয়া হয়। অনেকেই মনে করেন ঠিক আছে এই সমস্যা ওই সমস্যা, একটু ভিডিওটা দেখে নিব। তো এই এত ধরনের হচ্ছে যে প্রতিবন্ধকতা বাদ মানে পেরিয়ে আপনারা যে লেগে থাকতে পেরেছেন, এই জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করবেন। এবং আজকে তো আমাদের হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে মানে অফিসিয়ালি হচ্ছে যে অষ্টম ক্লাস, এরপরে আমরা প্রজেক্টে চলে যাব, কিন্তু আসলে হচ্ছে যে অফিসিয়ালি আমরা আজকে শুরু করলাম। অফিসিয়ালি আমরা আজকে শুরু করলাম এবং আমাদের ন্যূনতম একটা বেসমেন্ট তৈরি হয়েছে, যে বেসমেন্টের উপর বেস করে আগামী একটা মাস আমরা ফাইট দেব। আমরা ফাইট দেবো একটা সিঙ্গেল প্রজেক্ট নিয়ে। সিঙ্গেল প্রজেক্টটা কি হবে? সিঙ্গেল প্রজেক্টটা হবে হচ্ছে যে একেবারে স্পেসিফিক আমাদের নিজেদের একটা প্রোডাক্ট ধরে, আমরা এই যে এতদিন লিখেছি চিন্তা করেছি, এখন ফুল আমরা এটাকে নিয়ে কি করব, ফুল ফেজে আমরা এটাকে নিয়ে হচ্ছে যে প্রমোশনে নেমে যাবো এবং সেলস টার্গেট ধরে প্রমোশনে নামবো। কারণ যে লক্ষ্য সুনির্দিষ্ট হয় না সে লক্ষ্য কিন্তু কখনো অর্জিত হয় না। লক্ষ্য সুনির্দিষ্ট না হলে এই লক্ষ্য অর্জন করা খুব কঠিন। আপনারা সবাই জানেন সেই মহাভারতের গল্পের কথা, গুরু শিষ্যকে বলছেন, তিনজন শিষ্য আছেন, তীর চালানো শিখিয়েছেন, এখন পরীক্ষা নেবেন। প্রথম শিষ্যকে বললেন যে গাছের ডালে পাখি বসে আছে, পাখির চোখে তীর লাগাতে হবে, তীর নিশানা করতে হবে, নিশানা করো। প্রথম শিষ্য বললেন, প্রথম শিষ্য নিশানা করলেন, গুরু তাকে জিজ্ঞেস করলেন, গুরু জিজ্ঞেস করলেন যে কি দেখছো? বললেন যে পাখি দেখছি, গাছ দেখছি, আকাশ দেখছি। গুরু ওনার তীর নামিয়ে দিলেন, বললেন যে ঠিক আছে পাশে দাঁড়াও। দ্বিতীয় জনকে বললেন তীর নিশানা করো। এবং দ্বিতীয় জন যখন নিশানা করলেন, গুরু তাকে জিজ্ঞেস করলেন কি দেখছো? তখন দ্বিতীয় জন বলল যে কি সুন্দর পাখি, পাখি দেখছি, পাখির চোখ দেখছি, পাখির ডানা দেখছি। গুরু তারও তীর নামিয়ে দিলেন, বললেন যে ঠিক আছে পাশে অপেক্ষা করুন। তৃতীয় জন যখন নিশানা করলেন তাকে জিজ্ঞেস করলেন কি দেখছেন, কি দেখছো? তৃতীয় জন বললেন আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি। বললো আর কিছু দেখছো না? বললো যে না গুরুজি, এই পাখির চোখ বাদে দুনিয়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই আমার কাছে। এবং তখন গুরু তাকে বললেন যে ঠিক আছে তীর ছোড়ো। এবং তীরটি ঠিক পাখির চোখ বিদ্ধ হলো। তো আমরা আসলে এই ফোকাসটুকু করতে পারি না। এই ফোকাসটুকু করাটা খুব ইম্পর্টেন্ট, যে ফোকাসটা আসলে কোথায় করতে হবে এবং কতক্ষণ ধরে করতে হবে। যদিও আমি খুব সফল কেউ না, আমি এখন স্ট্রাগল করে চলছি, এখন স্ট্রাগল চলছে। আমি নিজেকে বিজনেসম্যানও দাবি করি না, কারণ আমি বিজনেসের জন্য প্রিপারেশন নিচ্ছি। হয়তোবা 2025 মানে 2018 সালে আমার নিজের স্টার্ট আপ শুরু করেছিলাম। কিছুদিন আগে 15ই সেপ্টেম্বর এটা তৃতীয় বর্ষে পদার্পণ হলো। মানে বিইং আ স্ট্র্যাটেজিস্ট, আমার প্ল্যান হচ্ছে যে এই কোম্পানি বিজনেস শুরু করবে 2025 সাল থেকে। এবং ইনশাল্লাহ যদি লেগে থাকতে পারি, যদি বেঁচে থাকি, তাহলে 2025 সালে গিয়ে এই কোম্পানি যখন প্রপার ধাক্কা দেবে মার্কেটে, মার্কেট নড়ে উঠবে। সেই জায়গায় যাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে। তো যখন আমি ক্যারিয়ার শুরু করেছিলাম সেই 2008 সালে, কোনো না কোনো কারণে হচ্ছে যে আমার আগ্রহ ছিল, কারণ তখন দিনের বেলা মার্কেটিং জব করতাম, রাতের বেলা ফ্রিল্যান্সিং করতাম, এই ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, টুকটাক এই ধরনের ফ্রিল্যান্সিং গুলো করতাম। তো আমার আগ্রহ ছিল হচ্ছে যে আইটি সেক্টরে, মানে তখন তো এত বুঝতাম না, তখন বুঝতাম হচ্ছে যে আইটি মার্কেটিং, টেক মার্কেটিং, এই টেক মার্কেটিং নিয়ে কাজ করে। এবং ঢাকা ইউনিভার্সিটির একটা চমৎকার ব্যাচে ছিলাম, এডুকেশন এন্ড রিসার্চ আমার সাবজেক্ট ছিল। সারা বাংলাদেশে হাতে গোনা অল্প কিছু স্টুডেন্ট বের হয় এখান থেকে। বের হওয়ার পরে আইবি এর মতো না হলেও মোটামুটি হচ্ছে যে ভালো একটা ডিমান্ড রিলেটেড সেক্টরে। এবং নিজেও যেহেতু হচ্ছে যে খুব তুখর বিতার্কিক ছিলাম, সবকিছু মিলিয়ে
এখানে ভালো করার সুযোগ ছিল। আমি যখন ওগুলো ছেড়ে যখন এটা করতাম, তখন আমার বন্ধুরা খুব বকা দিত আর কি, খুব অভিমান করে বকা দিত যে ইউ আর ওয়েস্টিং ইউর সেলফ। বাট আমার ডিসিশন ছিল যে যদি আমি কখনো পাজরে চড়তে পারি, এই সেক্টর দিয়ে চড়বো। এই সেক্টরে থেকে যদি আমার বস্তিতে থাকতে হয়, আমি বস্তিতে থাকবো। এর বাইরে কোনো বিকল্প নেই। এবং শুকর আলহামদুলিল্লাহ, পাজের এখনো অর্জন করতে পারিনি, এটা সত্যি। এটা সত্যি, হয়তো বা হচ্ছে যে আরেকটু সিরিয়াস হলে বা আরেকটু গোছালো হলে এরকম 2, 4, 5টা পাজের অর্জন হতো, সেই পরিমাণ আর্ন করেছি। আহ, কিন্তু আজীবন ছন্নছাড়া হওয়ার কারণে এগুলো থাকেনি, থাকার সুযোগও নেই। এবং যেহেতু হচ্ছে যে মার্কেটার মানুষ, যে মানে সোর্সটার পরেই হচ্ছে যে আমার মূল ভরসা মার্কেটের উপরে। তখনই বিপদে পড়েছি, সোর্সটার কাছে সাহায্য চেয়েছি আর মার্কেটে ঝাঁপ দিয়েছি, টাকা উঠে এসেছে। এই কারণে কখনো টাকা জমানো হয় নাই আর কি। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু শুকর আলহামদুলিল্লাহ, এখন যতটুকুই করতে পেরেছি শুধু লেগে থাকার কারণে, আর কোনো কিছু কারণে না। তো আপনার এই লেগে থাকার এই জায়গাটাতে গুরুত্ব দিবেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ বলেন, ভাই হিসেবে দাবি বলেন, এটুকু আপনাদের সাথে রইল। তো এখন আমরা একটু ব্রেকআউট রুমে ঢুকবো। আজকের সেশনটা একটু ডিফারেন্ট হবে। ব্রেকআউট রুমে আমরা হচ্ছে যে আপনাদের কাছে একটু অনুরোধ ছিল যে কোন কোন টপিক গুলো আমরা আলোচনা করে, কোন টপিক গুলো মানে আলোচনা হয়নি, কোন কোন টপিক গুলো আরেকবার আলোচনা হলে ভালো হতো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু দেখে আসার কথা ছিল। ব্রেকআউট রুমে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন, তাতে করে আমরা এই যে গ্যাপগুলো, কারণ কখনো কখনো ম্যাক্সিমাম সময় যেটা হয়েছে, কোন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হলে ওটা অনেক গভীরে চলে গিয়েছি, অনেক গভীরে চলে গিয়েছে, যেগুলো মনে করেছি, যেগুলো বেস, যেগুলো প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, সেগুলোর অনেক গভীরে চলে গিয়েছে। তো সেই কারণে হচ্ছে যে কিছু কিছু টপিক হচ্ছে যে আলোচনা করতে বাদ পড়েছে, সেই টপিক গুলো আমরা ইনশাল্লাহ কভার করব, এবং অবশ্যই কভার করব, এতে যেন কোনো মিস না হয়। কারণ আমাদের হাতে আরো 1 মাস সময় আছে। 1 মাস আমরা প্রজেক্ট বেস কাজও করব এবং টপিক গুলো কভার করব আর কি। তো আপনার আইডেন্টিফাইড হওয়া উচিত যে হচ্ছে যে কোন কোন বিষয়গুলো হচ্ছে যে কভার করা উচিত, কোন কোন এক হচ্ছে যে কোন কোন বিষয়গুলো একেবারেই আলোচনা হয়নি, আর দ্বিতীয়ত হচ্ছে যে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে কিন্তু আরেকটু আলোচনা করলে ভালো হয়। যেমন আপনারা বায়ার পার্সোনা নিয়ে সবাই বলেছিলেন, এবং শুক্র আলহামদুলিল্লাহ বায়ার পার্সোনা নিয়ে আমরা একটা ফাটাফাটি সেশন করেছিলাম, যেটা ভিডিও তো আপনারা পেয়ে গিয়েছেন। এরকম আপনারা যদি জানান, তাহলে আমার হচ্ছে যে এটা নিয়ে কাজ করতে সুবিধা হয়। এবং একবারে নিঃসংক চিত্তে জানাবেন যে না, ক্লাস 8টা হওয়ার কথা ছিল, এটা আবার বাড়ানো হবে কি হবে না, বা হচ্ছে যে এটা নিয়ে আরো মানে কিছু হবে কিনা, এগুলো এগুলো চিন্তা আমার উপর ছেড়ে দেন। আপনারা শুধু জানান যে হচ্ছে যে আপনাদের কি প্রয়োজন, বাকিগুলো হচ্ছে যে ইনশাল্লাহ অ্যারেঞ্জ করার দায়িত্ব, ওই দায়িত্বটুকু আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমরা ব্রেকআউট রুম ক্রিয়েট করছি। একেবারে বাদ যাবে না, একটি শিশু স্টাইলে ব্রেকআউট রুমে জয়েন করবেন। এবং যেহেতু হচ্ছে যে একটু মানে সিরিয়াস আলোচনা, আমি ব্রেকআউট রুমে 4 থেকে 5 জন করে রাখছি। আপনারা আপনারা কেউ মিস করবেন না ব্রেকআউট রুমে জয়েন করতে, প্লিজ। ব্রেকআউট রুম ক্রিয়েট হয়েছে, সবাই ব্রেকআউট রুমে জয়েন করুন প্লিজ। আমরা আমরা চমৎকার চমৎকার ভাবে হচ্ছে যে বেশ কিছু পয়েন্ট পেয়েছি আলোচনা থেকে। এবং মাসুকুর রহমান ভাইকে ধন্যবাদ। মাসুকুর রহমান ভাই সুন্দর করে একটি নোট দিয়েছেন যে topics need to be discussed: class 1 topic 3, class 2 topic 7, class 3 topic 8 9, class 4 all topic, class 5 topic 14, class 6 topic 17 and 18, class 7 topic 19, right? ডেফিনেটলি এই টপিক গুলো আমরা আবার ডিসকাস করবো, কিন্তু আমি চাচ্ছি যে একটু সবার কাছ থেকে যদি আসে, সবার কাছ থেকে যদি সম্মিলিত ভাবে আসে, সেটা আরো আরো ইফেক্টিভ হবে। আমি এটা একটু কপি করে রাখি আগে, তাহলে চ্যাটে তো হারিয়ে যাবে। আমি একটু কপি করে আপনাদের গ্রুপেই দিয়ে দিই, দ্যাট উড বি বেটার। আমরা কিছু হচ্ছে যে ক্লাস নিয়ে ঠিক করব, এক্সট্রা বেশ কয়েকটা ক্লাস লাগবে বুঝতে পারছি। ইনশাল্লাহ আপনাদের আবার জ্বালাতন করব এক্সট্রা কয়েকটা ক্লাস ক্লাস নিয়ে। ঠিক আছে, মনে মনে আমাকে বকা টকা দিয়েন না। তো প্লাস কিছু ভিডিও থাকবে এর সাথে, ভিডিও থাকবে, যাতে করে হচ্ছে যে মানে বড় কন্টেন্ট কিভাবে আকর্ষণীয় করে তুলতে হয়। আপনারা একটু দিতে থাকুন, এখানে এখানে দিতে থাকুন। আমি হচ্ছে যে সময় মতো করে আমি এবং আমার টিম নোট নিয়ে রাখবেন। ঠিক আছে, স্পেশালি আমি প্রতীককে অনুরোধ করবো যে প্রতীক যেন এগুলো নোট নিয়ে রাখেন। ঠিক আছে, ওকে। তো আপনার পয়েন্ট গুলো দিতে থাকুন, আপনারা পয়েন্ট গুলো দিতে থাকুন। এগুলো হচ্ছে যে টিম নোট নিয়ে রাখবে। ইন দ্য মিন টাইম
আজকে একটু এতদিন যেহেতু হচ্ছে যে আপনাদেরকে কথা বলতে দেই নাই, আজকে একটু আড্ডাবাজি করি আর কি। ঠিক আছে। আহ, আজকে একটু আপনাদের কাছে শুনতে চাই যে কোন কোন পয়েন্ট গুলো আহ নিয়ে ডিসকাস করলে আরো ভালো হয়। আর আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো যদি হচ্ছে যে পরামর্শ থাকে সেই পরামর্শটা সবার কাছ থেকে নিতে পারবো না, কারণ সময় সীমিত। হয়তো বা 4 থেকে 5 জনের সাথে মানে কাছ থেকে শুনতে পারবো, বাকিদের কাছ থেকে গ্রুপে হচ্ছে যে শুনে নিবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে। তো শুরুতে কে বলবেন, একটু যদি হ্যান্ড রেজ করেন তাহলে সবচেয়ে ভালো হয়। দেখবেন যে নিচের দিকে মোবাইলে হোক বা হচ্ছে যে এতে হোক, নিচের দিকে হ্যান্ড, মোবাইলে হলে নিচের দিকে, আর ল্যাপটপে হলে বা ডেস্কটপে হলে ডান পাশে হ্যান্ড রেজের হচ্ছে যে অপশন আছে। ঠিক আছে। একটু যদি হচ্ছে যে ইয়েস বাটনটা টিপে দেন অথবা হ্যান্ড রেজ হ্যান্ড অপশনটা টিপে দেন তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। আমি তাকে আনমিউট করতে পারি। আব্দুল্লাহ চৌধুরী ভাই, আপনি একটু আপনার end থেকে আনমিউট করবেন প্লিজ। সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখতে পাচ্ছি না কেন? ভাইয়া আমি সরি, একটু অন্ধকারে আছি তো। আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার বিষয়টা ছিল হচ্ছে ভাইয়া, ওই আমাদের কন্টেন্ট রাইটিং এর বিষয় আর কি। সেটা হচ্ছে বড় বড় কন্টেন্টের কত আসছে, আবার ছোট কন্টেন্টের কত আসছে। তো আসলে মানুষ 8-9 সেকেন্ডের বেশি আসলে মানে একটা পোস্টে মানে দৃষ্টিতে স্থির রাখতে চায় না। তো এক্ষেত্রে আমার মনে হয় যে ছোট কন্টেন্টটা আসলে আমরা কিভাবে অনেক বেশি মানে আকর্ষণীয় করে তুলতে পারি আর কি। আবার আসছে হচ্ছে ধরুন বড় কন্টেন্টের কথা আসে, তো এখন ছোট কন্টেন্ট গুলো আমার মনে হয় যে অনেক বেশি এফেক্টিভ কিনা, আপনাদের যদি একটু মতামত, এবং সেটা কিভাবে আকর্ষণীয় করে তুলতে পারি, উত্তর উত্তর আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে খুব সিম্পল। সেটা হলো, ছোট কন্টেন্ট সবসময় ইফেক্টিভ, লেস ইজ মোর, এই মেথডেই সারা দুনিয়া চলছে। এটা যেমন সত্যি, তার থেকে বড় সত্যি হচ্ছে যে আপনার কন্টেন্টটা যদি হচ্ছে যে মানুষের কোনো প্রবলেম সলিউশনের ক্ষেত্রে সহায়ক হয়, সেক্ষেত্রে কিন্তু বড় কন্টেন্ট অনেক বেশি পাওয়ারফুল হয়। তখন আবার ছোট কন্টেন্ট পাওয়ারফুল হয় না। যেমন ধরেন ফেসবুকে পেজ কিভাবে খুলবেন, অনেকেই নতুন বিজনেস শুরু করছেন, ফেসবুকে পেজ খুলতে জানেন না। তাদের জন্য যদি হচ্ছে যে আপনি 2 মিনিটে একটা ভিডিও দেখিয়ে শর্টকাটে ছেড়ে দেন, ওনারা তৃপ্তি পাবেন না। ওনাদের প্রয়োজন হবে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ ধরে ধরে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে একটা ভিডিও বানানো। অথবা এই যে আমার মতো হচ্ছে যে মোটা সোটা যারা আছে, ঠিক আছে, তারা কিভাবে হচ্ছে যে স্লিম হবে সেটা যদি 3 বাক্যে বলে দেন আপনি, বা 2-3 প্যারায় বলে দেন, এই হচ্ছে যে ব্যায়াম করবেন, ডায়েট টাইট ঠিক করবেন, ভাত টাত কম খাবেন, কার্বোহাইড্রেট খাবেন না, আর হচ্ছে যে নিয়মিত ঘুমাবেন, তাহলে আপনি চিকন হয়ে যাবেন। ঠিক আছে। তো তাতে করে তাতে করে কি হবে, তাতে করে উনি কিন্তু তৃপ্ত হবেন না। এইরকম যদি হচ্ছে যে যখনই হচ্ছে যে পেইন রিলেটেড মানুষ জানতে চায়, তার আগ্রহ আছে, এইরকম কন্টেন্ট হচ্ছে যে যত বড় হয় তত কিন্তু কন্টেন্ট গুলো কি হয়, কন্টেন্ট গুলো পড়ার প্রতি মানুষের তখন আগ্রহ কিন্তু বাড়ে। এবং এই বড় কন্টেন্ট যাকে দিয়ে একবার পড়িয়ে ফেলতে পারবেন, তার প্রবলেম যখন সলভ হবে, সে যখন একটা গাইডলাইন পাবে, তখন কিন্তু হচ্ছে যে সে আপনার সাথে হচ্ছে যে অনেক বেশি এঙ্গেজড হয়ে যাবে আর কি। রাইট। যেমন আমরা যখন হচ্ছে যে সিডিএম এর জন্য কন্টেন্ট লেখা শুরু করি, আমরা দেখলাম যে হচ্ছে যে এক একটা কন্টেন্ট 300, 400, 500 ওয়ার্ড হয়ে যাচ্ছে আমাদের ফেসবুক পোস্টে বা বিভিন্ন গ্রুপে। তো তখন কিন্তু হচ্ছে যে এগুলোতে প্রচুর এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে। কারণ কি, এটা হচ্ছে যে তার দরকার, প্রয়োজন। ঠিক আছে। তো বড় কন্টেন্ট সেখানেই করবেন যেগুলো হচ্ছে যে প্রয়োজন। আর প্রোডাক্টের ডেসক্রিপশন, বিবরণ, এগুলো যত অল্পতে, যত গুছিয়ে, যত সুন্দর করে দেওয়া যায়। তো বড় কন্টেন্টের ক্ষেত্রে বড় কন্টেন্টের ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু খুব ভালোভাবে ব্যাখ্যা মানে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে এক প্যারা থেকে আরেক প্যারা গ্যাপ দিবেন, এক প্যারা থেকে আরেক প্যারায় অ্যাটলিস্ট একটা লাইন স্পেস দিবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্যারাগুলো খুব বেশি বড় বড় করবেন না আর কি। দুই, প্যারাগুলো এক একটা প্রায় 8টা 10টা বাক্য এনাফ, 10টার বেশি না দেওয়াই বেটার। 10টা বেশি যদি বাক্য হয়ে যায় তাহলে ভাঙেন, একটার সাথে আরেকটা গ্যাপ দেন, দিয়ে দিয়ে এগুলোকে গুছান। এটা নিয়ে হচ্ছে যে ডিটেলস সামনে আরো আলোচনা করবো ইনশাল্লাহ, যে এই যে পিলার কন্টেন্ট এবং ক্লাস্টার কন্টেন্ট, ওই টপিকে যখন আলোচনা করবো তখন বড় কন্টেন্ট গুলোকে কিভাবে আকর্ষণীয় করা যায়, সেটা গ্রুপে, পেজে এবং হচ্ছে যে ওয়েবসাইটে, 3 জায়গায় 3 রকম কিন্তু। ঠিক আছে। ইভেন নিজের প্রোফাইলে, এই 4 জায়গায় কিন্তু হচ্ছে যে 3-4 রকম। বড় কন্টেন্ট 100 জনে একজনও পড়তে চায় না, এটা ট্রু, কিন্তু যে একজন পড়বে, ওই একজন কিন্তু আপনার হাত থেকে ছুটবে না। ঠিক আছে। কারণ দুইটা, কারণ হচ্ছে যে ওইটা তার জন্য যদি উপকারী হয়, ঠিক আছে,
তার জন্য যেন যদি এটা উপকারী হয় তাহলে হচ্ছে যে সে অবশ্যই এটাকে হচ্ছে যে গুরুত্ব দিবে, এবং গুরুত্ব দিয়ে এটা যদি আপনি ঠিকমতো গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু হচ্ছে যে কি হবে, সে আপনার হচ্ছে যে লয়াল ফ্যান হয়ে যাবে। এটা একটা বড় কন্টেন্টের সুযোগ, বড় কন্টেন্ট তোমার জন্য না। আপনার কাস্টমার সেগমেন্টেশনে তো অনেকগুলো লেয়ার আছে, এঙ্গেজমেন্ট, মানে আমরা আইডা মডেল পড়েছি, রাইট? এই আইডা মডেলের হচ্ছে যে অ্যাটেনশন লেভেলের জন্য বড় কন্টেন্ট না, ইন্টারেস্ট লেভেলের জন্য বড় কন্টেন্ট না, কিন্তু ডিজায়ার লেভেলে বড় কন্টেন্ট খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। কারণ ডিজায়ার লেভেলে অলরেডি উনি জানেন যে ওনার কি প্রয়োজন, তখন হচ্ছে যে বড় কন্টেন্ট মানে বেশ ভালো সাপোর্ট দেয় আর কি। ঠিক আছে, তো তারপরের জনের কাছে আমরা একটু চলে যেতে চাই, সিরিয়ালি যাই। বিপ্লব গোস্বামী আছেন। জি ভাইয়া বলুন প্লিজ। জি ভাইয়া, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাইয়া। আচ্ছা, আপনার ক্লাসগুলো তো মোটামুটি ভালো ডেসক্রিপটিভ, আমরা ভালো বুঝতে পারি এবং বোঝার পরে আমাদের খুব ইচ্ছে হয় এখনই লিখি, খুব সুন্দর করে লিখি, কিন্তু যখনই কলম ধরি মনে হয় কলমের কালি শেষ হয়ে গেছে, মানে মনে হয় যে আরো লেখা যাচ্ছে না। এইটা এইটার থেকে বের হয়ে আসার, আপনি বলেছিলেন অনেকগুলো ব্লগ, তারপর অনেক ধরনের কন্টেন্ট পড়তে হবে। তো এগুলো আমরা পড়ার চেষ্টা করি, পড়ছি, এবং কন্টেন্ট নিজের যে সকল কন্টেন্ট গুলো আছে ওগুলো অনেকে খুব ভালো ভালো লেখে, তাদের পড়াগুলো পড়ে উৎসাহ বোধ করি। কিন্তু এই যে আপনার পেইন পয়েন্ট যেটা, লাইক আমি হচ্ছে কম্পিউটার বিজনেস করি, কম্পিউটার সেল করি, দামি দামি প্রোডাক্ট সেল করতে হয়। এখন একটা মানে খুব দামি প্রোডাক্ট, এটার পেন পয়েন্ট বের করা তো সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে সস্তা করে দেওয়া, কিন্তু সেটা তো করতে পারছি না। তখন এই জায়গা থেকে বের হওয়ার পদ্ধতি কি? মানে এই যে একটা এক্সপেন্সিভ একটা গ্রাফিক্স কার্ডের দাম 35,000 টাকা, সেটা আমার কাস্টমার মানে সিলেক্টেড কয়েকটা শপের জন্য তারা সিলেক্টেড হয়ে গেছে, তারা ওর বাইরে আর বেরোচ্ছে না। আমরা যতই কন্টেন্ট দিই না কেন, আমাদের ওইটা থেকে কি পেন পয়েন্ট বের করবো? তার গেম খেলতে হবে, তার জন্য আমার গ্রাফিক্স কার্ডটা কিনলে আমি হচ্ছে সে ভালো গেমস খেলতে পারবে। এটার মধ্যে আমি পেন পয়েন্ট পেলাম না, আমি কি বের করবো পেন পয়েন্টটা? এই জায়গাগুলো আমি খুব হচ্ছে গিয়ে মানে এই জায়গাটাতে আমি আমার একটা কন্টেন্টে দিয়েছিলাম যে গেমিং চেয়ার, সেটা খুব মানে কমফোর্টেবল, সেখানে বসলে সে খুব আরামে গেম খেলতে পারবে। বাট আলটিমেটলি আমার কাছে মনে হলো যে এটা পরে কেন সে গেমিং চেয়ারটা কিনবে? তার তো এখানে পেইন পয়েন্ট নাই, তাকে এখানে অনেক টাকা খরচ করতে হচ্ছে, এবং সে একটা স্টুডেন্ট, স্বাভাবিকভাবে তার বাবা মাকে কনভিন্স করে সে জিনিসটা কিনতে হবে। অনেকেই কিনছে, অনেক মানে সিলেক্টিভ দোকানগুলো থেকে বিক্রিও হচ্ছে। তো তারা কিন্তু সো মাচ কন্টেন্ট দিচ্ছে তা না, তারা অ্যাড দিচ্ছে যে আমার কাছে এই চেয়ারটা আছে, বাস, তারপরেই তাদের সেল হচ্ছে। মানে আমরা যখন যদি তাদের গ্রুপগুলো বা তাদের পেজগুলোকে ফলো করি, তেমন কিছুই লেখে না তারা, কিন্তু তাদের সেলটা হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে যে তারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা করছে, খুব বেশি বেশি অ্যাডভার্টাইজমেন্ট করছে, যারা এই সকল বিষয়গুলোকে নিয়ে চিন্তা করে তাদের কাছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাচ্ছে। তো আমাদের কি এই জায়গায় কন্টেন্ট আমাদেরকে কতটা কিভাবে হেল্প করতে পারে? ধরেন বিষয়টা হচ্ছে যে যখন হাই ভ্যালু প্রোডাক্ট হয়, হাই ভ্যালু প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে যে হাই ভ্যালু প্রোডাক্টের যারা কাস্টমার বা বায়ার, তাদের ক্ষেত্রে কিছু বিষয় কাজ করে। তারা প্রোডাক্ট যেমন কিনেন, সাথে সাথে ব্র্যান্ডটাও কিন্তু কিনেন। ঠিক আছে, আপনি যখনই হাই ভ্যালু সেগমেন্টে যাবেন, ধরেন বাসার গ্যারেজে রেখে হচ্ছে যে আপনি পাজেরো বিক্রি করাটা ডিফিকাল্ট, তখন ওই পাজেরো শোরুম কিন্তু পাজেরো শোরুমের মতো হইতে পারে। ঠিক আছে, আপনি নর্মাল একটা শোরুমে রেখে পাজেরো বিক্রি করতে গেলে দেখবেন যে জিনিসটা পাজেরো, অথবা হচ্ছে যে ল্যাম্বরগিনি, অথবা হচ্ছে অডি, হোয়াট এভার ইট ইজ, এটা একটা নর্মাল শোরুমে রেখে বিক্রি করতে গেলে দেখবেন যে বিক্রি করতে হয় মানে ডিফিকাল্ট হয়ে যাবে। তখন ওইটার গেট আপ থেকে শুরু করে সেট আপ, মাইন্ড সেট আপ, ওইটার পশনেস, এবং হচ্ছে যে অনেকগুলো বিষয় তখন চলে আসে। এবং এটার সাথে সাথে হচ্ছে যে যেটা সবচেয়ে বড় বিষয়, গেমিং চেয়ার একজন কেন কিনবে? ঠিক আছে, ধর চেয়ারের বিষয়টা যেহেতু তুললেন, আমি আপনার রিসেন্ট ঘটনা বলি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে চেয়ারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আর কি। মানে মোটা মানুষ তো, মাঝখানে হচ্ছে যে একদিন এরকম ভর দিয়ে উঠতে গিয়েছি, এর আগের চেয়ারটা সুন্দর করে হাতল ভেঙে টেঙে হচ্ছে যে পরে টরে গিয়ে একাকার। তো আমার আম্মু যখন শুনলেন আমি চেয়ার মানে কিনতে যাব, এই তারপর দিন চেয়ার কিনতে যাব, রাতের বেলা অ্যানালাইসিস করছিলাম যে কোনটা কিনা যায়,
তখন একটা গেমিং চেয়ার চোখে পড়লো, দেখা শুরু করলাম। দেখে দেখে দূর, এই চেয়ার মানুষ এত টাকা দিয়ে কেন কিনে? একটা গেমিং চেয়ার হচ্ছে যে প্রায় বোধহয় 26 না 27 বা 28,000 টাকা দেখালো। আমি মানে নগদে মাথার মধ্যে ক্যালকুলেশন যে 28,000 টাকা দিয়ে চেয়ার কেনার থেকে আমি হচ্ছে যে মানে যদি 6, 7, 8 এর মধ্যে বাজেট করি হচ্ছে যে এর থেকে ভালো কমফোর্টেবল চেয়ার, আর হচ্ছে যে বাকি 20,000 টাকা না হয় অ্যাডে মেরে দিলাম, কোম্পানির সেলস গুলো বাড়লো। একজন কনজিউমার হিসেবে বা একজন কাস্টমার হিসেবে ইট ওয়াজ মাই থট। বাট যখনই হলো যে হচ্ছে যে আমি এই ঘাটাঘাটি করতে করতে একটা ভিডিও দেখলাম, ওইটার মানে ম্যানুফ্যাকচারার কোম্পানি একটা ভিডিও বানিয়েছে যে একটা গেমিং চেয়ারকে হচ্ছে যে আনবক্স করে ধরে 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 প্রত্যেকটা জিনিস জয়েন্ট লাগালো, এবং ওইখানে কোনটায় কি সুবিধা অসুবিধা, এই যে হেডফোন সেট করা যায়, স্পিকার আছে, এইটা ওইটা সেইটা, অর্গানোমেট্রিক হচ্ছে যে ওয়েতে চেয়ারটাকে ডেভেলপ করা যাতে করে লম্বা সময় ধরে একজন বসে থাকলেও যেন তার প্রবলেম না হয়, তার অস্বস্তি না হয়, তার গেম খেলার জন্য যেসব ফ্যাসিলিটি সেইগুলো হচ্ছে যে দেখালো। এখন আমার তো আর আমি তো গেমার না, ঠিক আছে, এবং গেম মানে লাস্ট 3 বছরে বোধহয় হচ্ছে যে 2 মিনিট খেলেছি কিনা সন্দেহ আছে। বাট আমি হিসাব করছিলাম যে ইয়েস, এই ফ্যাসিলিটিস গুলো হলে আমি আমার কাজগুলো খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো, যেহেতু হচ্ছে যে মোটামুটি কখনো কখনো একটা না 50 ঘন্টা 60 ঘন্টা 70 ঘন্টা আমার চেয়ারে বসে থাকা পড়ে, এবং দেখা যায় যে আমি চেয়ারে বসে কাজ করছি, চেয়ারেই ঘুমাচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আবার কাজ করছি, এইভাবে আমার চলতে থাকে। ফর দ্যাট রিজন আমি মোটামুটি হচ্ছে যে ভিডিওটা কত সব মিলে হচ্ছে যে 3 থেকে 4 মিনিট ভিডিওটা দেখার সাথে সাথে এই গট ডিটারমাইন্ড যে হচ্ছে যে আমি এই চেয়ারটাই কিনবো। পরে সেটা কিনা হয়নি, সেটার হচ্ছে যে বেস রিজন হচ্ছে যে আমার ডক্টর আমাকে সাজেস্ট করলেন যে আপনার ব্যাক পেইন এর হচ্ছে যে মানে শুরুর দিকে আছেন, আপনি স্রেফ কাঠের চেয়ার ব্যবহার করেন। এবং সেটা শোনার পরে মনে করেন যে আমার মা আর আমার হেড অফিস, উনি আবার অফিসেও আমার সিইও, তো সব মিলে হচ্ছে যে দুইজন মিলে ষড়যন্ত্র করে কাঠের চেয়ার ধরিয়ে দিয়েছে। কিন্তু পয়েন্ট সেটা না, পয়েন্টটা হচ্ছে যে আপনি যখনই এরকম হচ্ছে যে কোন একটা হাই ভ্যালু প্রোডাক্ট ব্যবহার করবেন, তখন হচ্ছে যে ওইটার আরওআইটা আপনার খুব সুন্দরভাবে ফুটায় তুলতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একজন গ্রাফিক্স কার্ড 35,000 টাকা দিয়ে কেন কিনবে এবং আপনার কাছ থেকে কেন কিনবে, দুইটা আনসারই আপনার ক্লিয়ার করতে হবে। প্রথম কথা হচ্ছে যে সে 35,000 টাকা দিয়ে কেন কিনবে, এটা আপনার ক্লিয়ার করতে হবে। সেটা ক্লিয়ার করার পরে দেন হচ্ছে যে আপনার কাছ থেকেই কেন কিনবে। এই যে আজকেই আমার টিমের জন্য ল্যাপটপ কিনতে গিয়েছিলাম, তো রিফারবিশড ল্যাপটপ, যেহেতু হচ্ছে যে ল্যাপটপ গুলো খুব দ্রুত মানে প্রচন্ড প্রেসার যায়, দ্রুত নষ্ট হয়ে যায়, তো 3-4টা দোকান ঘুরছিলাম আর কি উত্তরাতে এইচএন প্লাজায়, 3-4টা দোকান ঘুরছিলাম। এর মধ্যে একটা দোকানদার হচ্ছে যে ওনার কাছে আমি রেগুলার হচ্ছে যে আমাদের ল্যাপটপ ট্যাপটপ কোনো প্রবলেম হলে ওনার কাছেই পাঠিয়ে দিই। তো উনি আসলে ওই অর্থে হচ্ছে যে এক্সেসরিজ এর সেলার না, উনি হচ্ছেন যে রিপেয়ার করেন। তো উনি খুব সুন্দর করে আমাকে বললেন, ভদ্রলোক অনেক বয়স্ক মুরব্বী, প্রায় 55+ ইয়ার্স এজ। উনি বললেন যে হচ্ছে যে শোনেন ভাই, আপনি হচ্ছে যে মেডিসিনের দোকানের দ্বারের কাছ থেকে যদি হচ্ছে যে জিনিসপত্র হচ্ছে যে নেন, সে তো জিনিসপত্র বেচতে পারবে, ঠিক তো আর করতে পারবে না। আপনি একটা ডাক্তারের কাছে সার্জনের কাছে গেলে সে হচ্ছে যে অপারেশনও করতে পারবে, আপনার ওষুধও দিতে পারবে, সব এক জায়গার থেকে পাবেন। তো ল্যাপটপটা আপনি আমার কাছ থেকে নেন, এটা আমি নিজে দেখে দিয়েছি, কারণ হচ্ছে যে আমরা এরকম সার্জনের মতো আমরা হচ্ছে যে অপারেশন করতে পারি। আমি এটা খুলে খুলে প্রত্যেকটা পার্টস দেখে শুনে দেন আপনাকে দিচ্ছি, যেহেতু আপনার সাথে অনেকদিন ধরে কাজ করি, এবং এটাতে কোনো প্রবলেম হলে আমিই ঠিক করে দেবো। এবং দেখেন মানে শুধু এই যে তার এই যে কন্টেন্ট টুকু, তার যে অ্যাপ্রোচ টুকু, এই অ্যাপ্রোচ টুকুর কারণে আমি ডিসিশন নিয়ে নিয়েছি ওনার কাছ থেকে রাইট। তো বিষয়টা হচ্ছে যে এই জায়গায়, এটা হচ্ছে এই জায়গায় আপনার দুইটা জিনিস এনশিওর করতে হবে যে কেন এই প্রোডাক্টটা নিবে। সুন্দর মানে স্রেফ দেখিয়ে দেন যে ডিফারেন্সটা কোন জায়গায়, উইদাউট গ্রাফিক্স কার্ড, উইথ মিনিমাল গ্রাফিক্স কার্ড, উইথ দিস গ্রাফিক্স কার্ড, এই তিনটাতে ভিডিও রেজুলেশন, হেভি ওয়েট গেমের হচ্ছে যে স্পিড, সবকিছু, হেভি ওয়েট গ্রাফিক্স, লোড, এই সবগুলো হচ্ছে যে সে হচ্ছে যে কিরকম পাচ্ছে, তাহলে হচ্ছে যে নর্মালটাই খেলে কি মজা পাচ্ছে, মিডিয়ামটাই খেলে কি মজা পাচ্ছে, আপনার যেটা সাজেস্ট করছেন সেটাই খেলে কি মজা পাচ্ছে, রিটার্নটা দেখিয়ে দেন, জাস্ট ফোকাস অন রিটার্নস।
মানে এইটার কন্টেন্টের ফোকাসই থাকবে হচ্ছে রিটার্নের উপরে। অনেক কথা বলা লাগবে না, অনেক কিছু লেখা লাগবে না, আপনি শুধু হচ্ছে যে স্প্লিট করে, মানে স্প্লিট করে হচ্ছে যে তিনটা হচ্ছে যে কোয়ালিটি দেখিয়ে দেন, দেখছেন না কিচ্ছা কত। নাম্বার 1, তাহলে গ্রাফিক্স কার্ড এটা কিনবে, এটা বুঝে গেল। এখন সে চিন্তা করতে পারে যে বাজারে অনেক হচ্ছে যে বড় বড় হচ্ছে যে এস্টাবলিশ ব্র্যান্ড, তাদের কাছ থেকে কিনলে তারা আর কিছু না হোক হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু বজায় রাখার খাতিরে হলেও, সুনাম বজায় রাখার খাতিরে হলেও আমাকে হচ্ছে সাপোর্ট দিবে। তাদের সাথে ক্লিয়ার করেন যে হচ্ছে যে তখন আপনাকে ক্লিয়ার করতে হবে কেন তাদেরকে বাদ দিয়ে আপনার কাছ থেকে কিনছে। হিসাব খুব সহজ, মেক এন অফার দ্যাট নোবডি ক্যান রিফিউজ, মেক এন অফার দ্যাট নোবডি ক্যান রিফিউজ। সেই যা পয়েন্ট গুলো খুঁজে বের করেন। এবং এখানে প্রাইস পেইন পয়েন্ট না, যাদের প্রাইস পেইন পয়েন্ট তারা হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট কিনতে আসবে না। যা পেইন পয়েন্টের কথা বলে এই পেইন পয়েন্টের দিকে তাকিয়ে না, এটা তার গল্প, এটা তার হচ্ছে যে বার্গেনিং টু। না ভাই এত টাকা নেই, এটা সেটা, আরে ভাই টাকা নেই তাহলে হাই ভ্যালু গ্রাফিক্স কার্ডের দরকারটা কি? ইগনোর দেন, মানে টোটালি ইগনোর করেন। যদি বোঝেন যে হচ্ছে যে ওনার প্রয়োজন, উনি হচ্ছেন যে বার্গেনিং করছেন করার জন্য হচ্ছে যে মানে এরকম অসহায়ত্বের কথা বলতেছে, মানে এরকমও আছে, মানে আমি এরকম প্রচুর প্ল্যান পেয়েছি, মানে মার্সিডিজে চড়ে অফিসে এসেছেন, অফিসে এসে উপরে বসে বসে যে বলতেছেন আল্লাহ ভাই তানভীর ভাই বিজনেসের অবস্থা তো খুব খারাপ, সার্ভিস চার্জটা কি 2,000 টাকা কমানো যায়? কোন বিজনেস প্রচন্ড খারাপ, সার্ভিস চার্জ 2,000 টাকা কমানো যায় কিনা? আচ্ছা সার্ভিস চার্জ 2,000 টাকা কমিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এবং তারপরে সেই আনন্দে হচ্ছে যে দুইজন মিলে হচ্ছে যে মানে আরেক জায়গায় যাবো একসাথে, তো বললেন যে তানভীর ভাই চলেন একটু কিছু খাই, কফি টফি খাই। তো মোটামুটি কফি খেতে বসে হচ্ছে যে 4,500 টাকা বিল টিল দিয়ে আমরা উঠে গেলাম আর কি, বিল উনিই দিলেন। কিন্তু ওনার বিজনেস অবস্থা খুবই খারাপ, সার্ভিস চার্জ কেন 2,000 টাকা কমানো হবে না সেটার জন্য উনি হাফ অ্যান আওয়ার ধরে হচ্ছে যে তর্ক করেছেন। বুঝতে হবে এই, মানে এটা হচ্ছে যে অনেকে হচ্ছে যে নিজের জিত মনে করেন, বিজয় মনে করেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে বুঝতে হবে, রিয়েল পেইনটা ধরতে হবে। রিয়েল পেইন কোনটা? ওই গ্রাফিক্স কার্ড দিয়ে না হইলে উনি গেম খেলে যে শান্তি পাবে না, এবং এখন যে পাচ্ছেন, ধরেন সিম্পলি আমি যে ওয়েবক্যামটা ইউজ করি, এই ওয়েবক্যামটার মানে বাজেট যদি হচ্ছে যে 4 গুণ করে দেয়, ভিডিও যেই পরিমাণ ঝকঝকা আসবে, ওই 4 গুণ বাজেটের ওয়েবক্যাম ইউজ করে যদি হচ্ছে যে আমি একবার ওই ভিডিওটা ঝকঝকা দেখতে পাই, তাহলে এই ওয়েবক্যাম দিয়ে আমি আর মজাটা কিন্তু পাবো না। ওনার ওই শান্তিটা নষ্ট করে দেন, নাম্বার 1। এবং দেখেন বাকিরা কি কি অফার দিচ্ছে, সেই অফার হচ্ছে যে প্রাইস কমিয়ে অফার না, অ্যাডিশনাল ভ্যালু অফার দিতে পারেন কি কি সেটা দেখেন। ওনার ঝামেলা কি, উনি হচ্ছেন যে পিসি কষ্ট করে বাড়ি বয়ে মানে বাড়ি থেকে সিপিইউটা বের করে টেনে আপনার অফিসে বা দোকানে আনবে, আপনি গ্রাফিক্স কার্ড লাগিয়ে দেবেন আবার টেনে নিয়ে যাবে, ওনাকে আশ্বস্ত করেন এত কিছুর দরকার নেই। আমাদের লোক বা আপনার বাসায় গিয়ে হচ্ছে যে টোটালটা দেখে আসবে এবং একটা থরো চেক আপও দিয়ে আসবে যে আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। এবং ডেফিনেটলি এই যে লোক যাবে আসবে সেটার ভাড়া হয় আপনি হচ্ছে যে তার কাছ থেকে নিবেন অথবা তার সাথে অ্যাডজাস্ট মানে আপনার প্রাইসের সাথে মধ্যে ধরে নিবেন। তো সে যখন একটা থরো চেক আপ দেবে, সম্ভাবনা আছে যে ওইখানে হচ্ছে যে আরো 2-4টা হচ্ছে যে মানে কি বলে অ্যাক্সেসরিজ আপনি এখানে সাজেস্ট করতে পারবেন, আপনার বিজনেস এখানে বেড়ে যাবে। অতএব এগুলো হচ্ছে যে মানে আপনার বুঝতে হবে যে ফেক পেইন কোনটা, রিয়েল পেইন কোনটা। এটা যখনই আপনি বুঝতে শিখবেন তখন দেখবেন যে হচ্ছে যে আপনার কাজগুলো হচ্ছে যে খুব ইজি হয়ে গেছে। এবং যখনই হাই ভ্যালু প্রোডাক্টের দিকে যাবেন, হাই ভ্যালু প্রোডাক্টে হচ্ছে যে টেম্পটেশন কম কাজ করে, কারণ এখানে ক্যালকুলেশন বেশি কাজ করে। ধরেন একটা খেলনা গাড়ি, একদম 500 টাকা দাম, দেখতে ভালো লাগলো আবেগে পড়ে একজন নিয়ে নিলেন তার বাচ্চার জন্য, এটা তার কিন্তু গায়ে আটকাবে না। কিন্তু উনি নিজের জন্য একটা গাড়ি কিনবেন, সেটার দাম হচ্ছে যে 50 লাখ টাকা, এটা কিন্তু উনি সহজে আবেগে পড়ে কিনবেন না, আনলেস অ্যান্ড আনটিল হি অর শি ইজ আ দুবাই শেখ, ঠিক আছে? যাদের কাছে 50 লাখ টাকা, আমাদের কাছে 500 টাকা যেমন ওনাদের কাছে হয়তো বা 50 লাখ টাকা সেম ভ্যালু ক্যারি করে আর কি, ঠিক আছে? তো জিনিসগুলো বুঝতে হবে। উনি তখন আরওআই ক্যালকুলেট করবেন, উনি তখন চিন্তা করবেন 3.5 লাখ 4 লাখ টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেই তো হয়, 50 লাখ টাকা দিয়ে কোন দুঃখে কিনতে যাব, এই চিন্তা উনি করতে পারেন। এবং অনেক চিন্তাই করতে পারেন, ওনাকে আরো এটা ক্যালকুলেট করে দেখিয়ে দেন, তাহলে কিন্তু হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে যে খুব সহজ হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে যে চলে যাই মশলার হাট। ভাইয়া না আপু তাও জানি না, একটু আনমিউট করবেন।
জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাইয়া বলুন প্লিজ। হ্যাঁ ভাইয়া, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং আর কন্টেন্ট রাইটিং বেসিক্যালি যেভাবে আমরা আগাচ্ছি এই পোস্টে, আমরা তো আসলে ইথিক্যাল মার্কেটিং এর দিকে আগাচ্ছি, এটা তো কোনো সন্দেহ নেই যে আমরা যে বিষয়গুলো নিয়ে আগাবো বা ইন ফিউচারে যে প্রোডাক্টটা নিয়ে শিখবো। জি, কারণ কালকে আপনার কারণ ইয়াবা কিভাবে বেচবেন সেটা আমি শিখাইতে পারি না, আমি নিজেও বেচিও না। রাইট, কারণ এখন সবাই সবার প্রোডাক্টটাই তো ভালো বলবে। এখন আসলে এখানে কতটুকু আমরা মানে এই যে যেটা বলা হচ্ছে এখন একটা বিষয় যে ইথিক্যাল মার্কেটিং এর ক্ষেত্রে গিয়ে এই বিষয়গুলো, কারণ অনেক কাস্টমার অনেক দিকে কি করছে আপনার ডাইভার্সিফিকেশনটা বেড়ে যাওয়ার কারণে সবাই কিন্তু চেঞ্জ হচ্ছে তার রুচির, এবং মার্কেটেও যে কম্পিটিশন তৈরি হচ্ছে। কারণ সবার মধুটাও ভালো, সবার সরিষার তেলই ভালো, সবার প্রোডাক্টটাই ভালো। তাহলে কি সবাইকে আমরা ইথিক্যাল মার্কেটিং করতেছি? আসলে ওভাবে করে আমরা মার্কেটিং এর ইথিক্স, বলেন আর যাই বলেন না কেন, সবাই ইথিক্যাল মার্কেটিং মেনটেন করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে যার মার্কেটিং এর সাথে তার পণ্য বা সেবার ওই সামঞ্জস্যটুকু থাকবে না, সে আসলে মার্কেটে টিকবে না। মার্কেটের নিয়মই এটা। এবং দেখেন ওয়ার্ল্ডকে যারা লিড করে, আপনি যদি হচ্ছে যে একেবারে খুব ধরে ধরে দেখেন যে আমাদের ধর্মগ্রন্থগুলোতে যে উপদেশ আমাদেরকে দেওয়া হয়েছে, যে কোনো ধর্মগ্রন্থে যে উপদেশগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, যারা ওয়ার্ল্ডে বড় বড় বিজনেসম্যান তাদের সাথে যদি মিলিয়ে দেখেন, দেখবেন যে তারা ওই উপদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করছে। ওয়ারাস তারা ধর্ম মানেন কি মানেন না, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট কোয়েশ্চেন। এবং দেখবেন যে তাদের অনেকেই হয়তো বা ধর্মই মানেন না, নাস্তিক, অথবা হচ্ছে যে ধর্মের ধার কাছ দিয়েও হাঁটেন না। প্রকাশ্যে নাস্তিক ঘোষণা দেননি, কিন্তু ধর্মের ধার কাছ দিয়েও হাঁটেন না। কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যে হচ্ছে যে নিয়মগুলো বলা হয়েছে, যে উপদেশগুলো দেওয়া হয়েছে, সেই উপদেশগুলো তারাই হচ্ছে যে খুব মানে ভালোভাবে মানছেন, ভালোভাবে মেনটেন করছেন, যে কারণে তাদের বিজনেস এখন ওয়ার্ল্ড ওয়াইড। আমরা যারা নিজেদেরকে ধার্মিক বলে দাবি করি, বিশ্বাস করি, আমরাই সেগুলো ঠিক মতো মানতে পারি না, যে কারণে হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস নাই। বিষয়টা হচ্ছে যে খুব সিম্পল, এটা হচ্ছে মার্কেটের রুল। আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে অনেক ফুলায় ফাঁপায় অনেক কিছু বলে অনেক কিছু করে ফেলতে পারেন, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, বড় জোর থার্ড টাইম, কিন্তু একটা পর্যায়ে এসে হচ্ছে যে এটা ফল ডাউন করবে, এটা গ্রোথ থাকবে না। ঠিক আছে, যেমন আপনাদের কোর্স শুরু করার সময় হচ্ছে যে আমার সিম্পল হচ্ছে যে কয়েকটা হচ্ছে যে কন্ডিশন ছিল, মানে ডেলিভারেবলস ছিল, যে 10টা ক্লাস, 40টা হোমওয়ার্ক, 6টা সাব প্রজেক্ট, খুব সিম্পল। এর বাইরে কিন্তু আমি আর কোনো কিছু প্রমিস করিনি। কিন্তু অলরেডি আপনারা হয়তো বা টের পেয়েছেন যে এর বাইরে হচ্ছে যে আরো এক গাদা জিনিস আমি গুছিয়ে রেখেছি আপনাদের জন্য, একটা 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 করে হচ্ছে যে ছাড়ছি, বা একটা একটা করে হচ্ছে যে মানে ডেলিভারি করছি। এবং বিষয়টা এই জায়গাটাতে, বিষয়টা হচ্ছে যে আপনি যখনই হচ্ছে যে যা প্রমিস করবেন তার থেকে বেশি ডেলিভার করতে পারবেন, তখনই কিন্তু হচ্ছে যে একটা ভালোবাসা, ভালো লাগা এবং জায়গা তৈরি এবং রিপিট কাস্টমার তৈরি হয়। কিন্তু যা প্রমিস করছেন তার থেকে যখন কম ডেলিভারি করবেন, তখন কিন্তু হচ্ছে যে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। অতএব এখানে হচ্ছে যে ইথিক্যাল হওয়া ছাড়া বিকল্প আর কোনো গতি নেই। মধু নিয়ে হচ্ছে যে গত 6 মাসে যারা বিজনেস শুরু করেছেন, আগামী 6 মাসের মধ্যে তাদের 80%কে 90%কেই খুঁজে পাবেন না এই মার্কেটে। ঠিক আছে, কারণ দুইটা কারণে, হয় তারা হচ্ছে আন্তরিক ছিলেন কিন্তু নিজেই বোঝেন নাই যে হচ্ছে যে তাকে যে সাপ্লায়ার যে মধুটা দিচ্ছে এই মধুটা ভালো না খারাপ, কারণ তার ওই লেভেলের ডেপথ নলেজ নাই এই মধুটাকে যাচাই করার মতো। নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি আন্তরিকই ছিলেন না, উনি কোন রকমের জোয়ারে ঘা ভাসিয়ে বিক্রি করতে চেয়েছিলেন। এই মাত্র দুইটা কারণে, এই মাত্র দুইটা কারণে কিন্তু এদের 90% কে হচ্ছে যে আগামী 6 মাস পরে খুঁজে পাবেন না। একটু চারপাশে চোখ রেখে দেখবেন যে এই গত কয়েক মাসে যারা মধু বিক্রি করেছে আপনার চারপাশে, আগামী 6 মাসের মধ্যে হচ্ছে যে ম্যাক্সিমাম মধুর বিজনেস ছেড়ে দিবে বা দিতে বাধ্য হবে। টিকে থাকবেন তারাই যাদের হচ্ছে যে মধুর কোয়ালিটি ভালো, টিকে থাকবেন তারাই। ঠিক আছে, শুধুমাত্র কন্টেন্টের জোর দিয়ে বা হচ্ছে যে মার্কেটিং এর জোর দিয়ে পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে, মানুষকে কিনতে বাধ্য করা যায়, কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার বা রিপিট পারচেজ নিয়ে আসতে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দম থাকা লাগবে। আমার মনে হয় বিষয়টা শেয়ার করতে পেরেছি, ধন্যবাদ। এরপরে একটু চলে যাই সামান্থা পাটোয়ারি আপুর কাছে। সামান্থা আপু, জি আপু, আপনি থাকলে একটু আনমিউট করবেন প্লিজ। হ্যালো, জি প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আমাকে স্যার বলেন না প্লিজ, মানে সবার প্রতি এমনিতে অনেক জুনিয়র, আমাকে ভাইয়া বললেই হবে। ও আচ্ছা। হয়তো ক্যারিয়ারটা একটু আগে শুরু করে আহ, ফেলে, টুল করে গিয়েছে এই জন্য। জি আমি বোধহয় আপনার সাথে পার্সোনালি আপনার ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করেছিলাম আমার লেখাগুলো। তো বিষয়টা হচ্ছে যে আমি 2017 থেকেই লেখালেখি করি। তো আমার তো কোনো সিগনেচার প্রোডাক্ট নেই, মানে আমি ব্যবসা করি না। আহ, আমি হচ্ছে আপনার এডুকেশন কনসালটেন্সিতে আছি, এডুকেশন কাউন্সিলর হিসেবে। তো আহ, আমাকে যেটা লিখতে হয় বেসিক্যালি সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির, বিভিন্ন কান্ট্রির ইউনিভার্সিটির যে কন্টেন্ট গুলো সেগুলো লিখতে হয় আর কি। তো আমাকে এই কোর্সটাতে অ্যাকচুয়ালি আমার অফিস থেকেই ভর্তি করানো হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে ভর্তি করানোর পরে আনফরচুনেটলি যাই হোক, আমাদের তো মেইনলি বিজনেসটা হচ্ছে যারা ইন্টার পাস করেছে সেসব স্টুডেন্টদের নিয়ে। তো এবছর তো ইন্টারই পরীক্ষা হয়নি, তো বিভিন্ন কারণে, এবং সম্ভবত অফিস হয়তো বা নাও থাকতে পারে, আমাদের যে অফিসটা আছে। তো এই অবস্থার মধ্যে আছে এখন, হয়তো জবটা নাও থাকতে পারে। এখন আমি যেটা করছি আপনার সাথে, আরো একদিন আমি আলোচনা করেছি যে আমি বহুদিন যাবত গ্লাস পেইন্টিং করি। মানে এটা হচ্ছে আপনার কাচের উপরে যে পেইন্টিংটা হয়, এটার জন্য আলাদা একটা কালার আছে। এবং রিসেন্টলি আরেকটা আমি টুকটাক কাজ শুরু করেছি, সেটা হচ্ছে যে ইদানিং দেখা যায় যে মেয়েরা ব্লাউজ পরে, মানে শাড়ির সাথে যে ব্লাউজটা পরে। ভাইয়া কি শুনছেন আমার কথা? জি শুনছি শুনছি। আচ্ছা, তো ইদানিং যেটা দেখা যায় যে ব্লাউজের পিছনের দিকে অনেক রকমের ডিজাইন থাকে শাড়ির সাথে যেগুলো পরে। তো যেহেতু আমি অনেক দিন যাবতই পেন্টিং এবং টুকটাক হাতের কাজ মোটামুটি আমি পারি, তো ইদানিং আমি সেই ওই, যেহেতু সামনে দুর্গাপূজা আসছে, আহ আমি অ্যাকচুয়ালি বিজনেসের মতো করে শুরু করিনি। তারপর উই গ্রুপের সাথেও আমি অ্যাড আছি, কিন্তু আমি উই গ্রুপটাকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে চাচ্ছি না। তো আমি আগে চাচ্ছি যে আমার যারা নিজস্ব লোকজন আছে, তো তাদের মাধ্যমেই আর কি আগে পরিচিতিটা পাই যে আমি এরকম কিছু কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমার মানে এতদিন তো একরকম ভাবে কন্টেন্টটা লিখে এসছি, এখন এখন কন্টেন্টটা মানে ঠিক কিভাবে লিখবো এটা আমি বুঝতে পারছি না। আর কোনো পেজও এখনো পর্যন্ত খুলিনি সেভাবে আর কি। ভাইয়া কি শুনছেন? জি, তো প্রথম যে পয়েন্টটা আমার হচ্ছে যে আপনার সাথে একটু দ্বিমত করার আছে, সেটা হচ্ছে যে বিজনেস আসলে বিজনেসের মতো করেই শুরু করতে হয়। মানে এখানে হচ্ছে যে 99.99% ইফোর্টও আসলে হচ্ছে যে ফেইলিওর ইফোর্ট। 100% এক বিজনেসে 100% মানে পাস মার্ক কি হচ্ছে 100%। আপনি হচ্ছে যে 100% ইফোর্টের জায়গায় 90% ইফোর্ট দিলেন, তাতে করে কিন্তু আসলে পাস মার্ক হবে না। ঠিক আছে, অতএব যে যাই বলুক না কেন, মানে আপনি সবসময় ধরে নেবেন যে হচ্ছে যে বিজনেস করছেন, বিজনেসের মতো করেই করবেন। এখানে ওই ইফোর্টটা ওইভাবেই দিবেন। আচ্ছা টুকটাক শুরু করি, একটা দুইটা করি, কি হয় দেখা যাবে, এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বিজনেস শুরু করলে এটা হচ্ছে যে না টিকার সম্ভাবনা খুব বেশি আর কি। এবং ব্যক্তিগতভাবে আমি হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে হচ্ছে যে সবসময়, এটা আমার বিলিফ, আপনাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি যখন হচ্ছে যে বিজনেস শুরু করেছি এনশিওর করেছি হচ্ছে যে জীবনে যেন আর কোনোদিন জবে না যেতে পারি। এটা এনশিওর করেই হচ্ছে যে মানে চাইলেও যেন জবে যেতে না পারি, সেটা এনশিওর করে হচ্ছে যে আমি বিজনেস শুরু করেছি। এটা হচ্ছে যে যে কোনো কিছু যখন শুরু করবেন তখন হচ্ছে যে এই জিনিসটা মাথায় রেখে করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে গ্লাস পেইন্টিং বা হচ্ছে যে এই ধরনের আর্ট ওয়ার্ক যেগুলো আছে, আর্ট ওয়ার্কের কিন্তু হচ্ছে যে প্রসিডিওরের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো মানুষ কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখে যারা আর্ট ওয়ার্ক পছন্দ করে। কারণ আপনি একটা গ্লাস পেইন্টিং করলেন, মোবাইলটা ক্যামেরা স্ট্যান্ডে এরকম রেখে দিয়ে পেইন্টিং এর হচ্ছে যে অংশগুলো হচ্ছে যে টোটালটা ভিডিও করে এবার একটু স্পিড বাড়িয়ে দেন। দেয়ার আর লটস অফ অ্যাপস, ঠিক আছে, কাইন মাস্টার আছে, আরো অনেকগুলো অ্যাপস আছে। এই অ্যাপস গুলো আমি ধীরে ধীরে শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো সেগুলো দিয়ে টুকটাক করে এডিট করে ফেলেন, যদি প্রফেশনাল ভিডিও এডিটিং এর সুযোগ না থাকে, আর সুযোগ থাকলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং হচ্ছে যে এইটা নিয়ে হচ্ছে যে আপনার আর্ট ওয়ার্ক গুলো হচ্ছে যে শো করা শুরু করেন, এগুলোর প্র্যাকটিক্যাল জায়গাগুলো হচ্ছে যে দেখানো শুরু করেন, দেখবেন যে ধীরে ধীরে মানুষ আগ্রহী হচ্ছে
এবং যারা 2-4 জন অর্ডার করা শুরু করেছেন, শুরুর দিকে হয়তো একটু স্লো হতে পারে, কিন্তু এই অর্ডার করা শুরু হলে তখন হচ্ছে যে আপনি তাদের যারা নিয়েছে তাদের কাছে আপনার মানে চান, রিভিউ মানে নেওয়ার ব্যবস্থা করেন, তাদের কাছ থেকে ছবি নেওয়ার ব্যবস্থা করেন, এটা আবার অন্যদের সাথে শেয়ার করেন। যখনই অন্যরা দেখবে যে অন্যরা নিচ্ছে তখন তারাও নেওয়ার প্রতি আগ্রহী হবে। এইভাবে হচ্ছে যে ধীরে ধীরে আপনি হচ্ছে যে প্ল্যানটা করে গুছিয়ে আগান, তাহলে আপনার জন্য হচ্ছে যে কাজটা অনেক বেশি ইজি হবে। ঠিক আছে? এবং আর্টওয়ার্ক, সেটা গ্লাসে হোক অথবা ব্লাউজে হোক, অল অফ দোজ আর আর্টওয়ার্ক, এবং আর্টওয়ার্কের প্রসেস এবং আর্টওয়ার্কের প্রেজেন্টেশন, এই দুটার উপরেই কিন্তু হচ্ছে যে অনেক কিছু ডিপেন্ড করে। এবং আপনি প্রসেসের ভিডিওটা করতে পারেন, প্রেজেন্টেশনের জন্য সুন্দর করে ছবি তুলে সেই ছবিগুলো শেয়ার করতে পারেন, এবং দেখবেন যে তার সাথে ছোট ছোট করে হচ্ছে যে একটু লিখে দেন, ওই আর্টওয়ার্কের থিমটা লিখে দেন, কারণ অনেক সময় অনেক মানুষ আর্টওয়ার্কের থিমটা বুঝতে পারেন না। ঠিক আছে, থিমটা লিখে দেন, কোন থিমে কেন করা হয়েছে, এটা ইউটিলাইজেশন কি, এই বিষয়গুলো হচ্ছে যে দিয়ে দেন। এবং প্রয়োজন হচ্ছে যে 2-4টা গ্লাস ওয়ার্ক হচ্ছে যে আপনি যখন ক্লায়েন্টকে দিবেন, যদি সম্ভব থাকে হচ্ছে যে উনি যেখানে লাগিয়েছেন সেটা হচ্ছে যে নিজে গিয়ে কিছু ছবি তুলে নিয়ে আসেন। ব্লাউজের ক্ষেত্রে হচ্ছে যে যদি হচ্ছে যে পরিচিতদের মধ্য থেকে, যদি আপনার মডেলিং এর বাজেট না থাকে শুরুতে, যেহেতু মানে শুরু করছেন ছোট করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে পরিচিতদের 2-1জনকে হচ্ছে যে একটু মডেল বানিয়ে হচ্ছে সেগুলোর ছবি ভিডিও একটু শেয়ার করেন, কারণ আমরা যখন আরেকজনকে দেখি ওইটা দেখে কিন্তু হচ্ছে যে আমাদের মধ্যে একটা ইচ্ছা জাগ্রত হয়। ঠিক আছে, এবং আপনি যে ফিল্ড নিয়ে কাজ করছেন, দিস আর রিয়েলি আর লুক্রেটিভ ফিল্ড, প্রপার প্রেজেন্টেশন এবং প্রপার কন্টেন্ট হলে এই ফিল্ডে অনেক ভালো করার সুযোগ আছে। তারপরে আমরা কাবেরী জান্নাত আপু আছেন। জি কাবেরী আপু। আলাইকুম তানভীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। থ্যাংক ইউ সুযোগের জন্য। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে খুব প্রবলেম ফেস করছি তানভীর ভাই, সেটা হচ্ছে বেশ কিছু কোশ্চেনের আনসার অবশ্য পেয়ে গেছি, লেখার ব্যাপারটাতে যেটা আমার প্রবলেম হচ্ছিল যে ওই কলম আটকে যাচ্ছিল এরকম একটা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমার যেটা বড় ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, আমি পেজ ক্রিয়েট করা শুরু করেছি, তো পেজটা না ডেকোরেট করার ওই জায়গাটায় আমি খুব আটকে যাচ্ছি। সো ওইটা নিয়ে যদি একটু আজকে না হোক একটু কখনো সময় করে যদি আপনি একটু কোনো একটা গাইডলাইন দিতেন আমার জন্য ব্যক্তিগতভাবে। সাজাবেন সেটা? হ্যাঁ, আমার যেমন ম্যানেজমেন্টের ওই জায়গাটাতে, যেমন আমি আমাকে যেমন ওখানে অ্যাডমিন করে নিয়ে রেখেছি, বাট আমি অনেক জায়গায় দেখেছি বা আমাকেও কয়েকজন বললো যে এটা ওনারশিপ করানো যায়, যেটা আমি এখন পাচ্ছি না। সামহাউ কিভাবে ওটাকে ওনারশিপ করতে ওই জায়গাটা আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না। আবার আমি আমার পেজের জি আপনি শেষ করুন, আমি বলছি, সমস্যা। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে আমি প্রোফাইল পিক আসলে ওই মুহূর্তে হাতে কোনো ছবি ওরকম ছিল না, আমি কোনো রকম একটা পিক দিয়েছিলাম, আমি এখন চেঞ্জ করব, কভার পিক চেঞ্জ হচ্ছে কিন্তু আমার প্রোফাইল পিক চেঞ্জ হচ্ছে না। সো এরকম কিছু কিছু বিষয় নিয়ে আমি পেজে প্রবলেম ফেস করছি, এটা একটা। আরেকটা হচ্ছে আমি কাস্টমার টার্গেটিং এর ওই জায়গাটা না, পেইন পয়েন্ট বের করা বা ওই টার্গেট একটা মানে ভার্স এরিয়াতে কিভাবে যাব বা মার্কেটিংটাকে আমি আরেকটু কিভাবে এনরিচ করব, ওই জায়গাটায় আমি একটু প্রবলেম ফেস করছি। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে যে একটু বলি, পেজটাকে কিভাবে সাজাবেন সেটা নিয়ে খুব সুন্দর করে আমি 2টা ভিডিও করে রেখেছি, এটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন। এই ভিডিও 2টা ইউটিউবে আমার চ্যানেলে আছে, আমি তারপরও লিঙ্ক 2টা গ্রুপে শেয়ার করে দেব, যাতে করে হচ্ছে যে গ্রুপ থেকে আপনারা পেয়ে যান। এটা গেল এক। ওইখানে হচ্ছে যে একবারে ধাপে ধাপে একটা পেজ ওপেন করা থেকে শুরু করে এটাকে কমপ্লিটলি হচ্ছে যে সাজানো পর্যন্ত, যে মানে অনেকগুলো ধাপ আছে, সেই প্রত্যেকটা ধাপই আমি ধরে 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 ব্যাখ্যা করেছি, রাইট? তো এটা ইনশাআল্লাহ ভিডিওটা দেখলে সলভ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, প্রোফাইল পিকচারে ন্যাচারালি হচ্ছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে যে লোগোটা দেওয়া, লোগোটা কিভাবে দিতে হবে, কতটুকু রেশিওতে থাকবে, সেই বিষয়গুলো আমি ভিডিওতে মানে ধরে ধরে আলোচনা করে দিয়েছি। তো ওইটা ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে যেটা বলছিলেন, লেখা আটকে যাচ্ছে। লেখা আটকে যাওয়ার হচ্ছে যে সবচেয়ে বড় সলিউশন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে খুব সিম্পল কিরকম, ধরেন হচ্ছে যে আপনি কথা বলে আরাম পান, এরকম একজন মানুষকে হচ্ছে যে ধরবেন আর কি, যার সাথে আপনি কথা বলে আরাম পান, একটু মনোযোগী শ্রোতা, মাঝে মাঝে টুকটাক 1-2টা প্রশ্ন করে, তো আপনি একটা বিষয় নিয়ে লিখবেন, সেটা কি করবেন, সেটা নিয়ে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন কালেক্ট করার পরে আপনি যদি পারেন সেটা হচ্ছে যে মানুষটাকে সামনে বসিয়ে, অথবা তার সাথে ফোনে হোক, তার সাথে মেসেঞ্জারে হোক, ভিডিও কলে হোক, হোয়াট এভার ইট ইজ,
তাকে টোটাল জিনিসটা বলবেন, বুঝাবেন যে এই জিনিসটা এরকম এরকম, এই কারণে তোমার কিনা উচিত, তোমার এই প্রবলেম আছে না, এই প্রবলেম গুলো এইভাবে 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 সলভ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা বলতে খুব কমফোর্ট ফিল করি, লিখতে গেলে কিন্তু হচ্ছে যে যেটা হয় যে ইটস অ্যান প্রসেস। ঠিক আছে, এই প্রসেসটা অ্যাডপ্ট হতে অনেক সময় লেগে যায়। তো ইভেন আমি নিজেও যখন হচ্ছে যে লেখা শুরু করলাম তখন দেখলাম যে হচ্ছে যে এই যে একটু আগে একজন ভাইয়া বলছিলেন যে অনেক কিছু মনে হয় লিখে ফাটায় ফেলবো, ঠিক আছে, কিন্তু কলম ধরলে আর একটা শব্দ বেরোয় না, মনে হয় যে আমি একজন গন্ডমূর্খ, জীবনে কোনোদিন অ আ ক খ লেখা শিখিনি। এই প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু আমিও গিয়েছি। তো আমি করতাম কি, আমি হচ্ছে যে একেবারে দাঁড়িয়ে যেতাম আয়নার সামনে, যেহেতু ডিবেটর ছিলাম, খুব ভালো বলতে পারতাম, আয়নার সামনে দাঁড়িয়ে যেতাম অথবা চোখ বুজে কল্পনা করে নিতাম আমার সামনে একটা হিউজ অডিয়েন্স আছে, আমি এই বিষয়ে হচ্ছে যে এখন তাদেরকে জ্ঞান দান করবো, রাইট। অথবা আমার সামনে আমার ক্লায়েন্ট বসে আছে, আমি তাকে হচ্ছে যে এই জিনিসটা বুঝাবো, দিয়ে সুন্দর করে মোবাইলে রেকর্ডার বাটনটা অন করে দিয়ে ধরে 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 বুঝাইতাম আসলে জিনিসটা এইরকম এইরকম এইরকম, এরপরে এইরকম, বুঝছেন তো বিষয়টা, রাইট। এইবার হচ্ছে যে মানে টোটাল একবার দুইবার তিনবার যতবার না পর্যন্ত নিজে স্যাটিসফাইড হচ্ছি আর কি, যে মানে নিজের বলার উপরে, দেন বুলেট হলে একটা সময় আপনি দুইবার চারবার পাঁচবার দশবার, কারো ক্ষেত্রে দুইবারের বেলায়, কারো ক্ষেত্রে পাঁচবারের বেলায়, কারো ক্ষেত্রে 10বারের বেলায় হইতে পারে শুরুর দিকে। ঠিক আছে, একটা পর্যায়ে কিন্তু আপনি ফিল করবেন যে ইয়েস ইটস আ পারফেক্ট থিং। ঠিক আছে, এটা কাউকে বললে উনি বুঝবেন টোটাল জিনিসটা। এবার শুনে শুনে লিখে ফেলেন, নিজের রেকর্ড নিজে হচ্ছে যে প্লে করে দেন, প্লে করে শুনবেন আর লিখবেন টোটালটা। এবং লেখার সময় কোনো কিছু চিন্তা করবেন না, লেখার সময় আপনার কাজ একটাই, ওই যে রেকর্ডে যা যা আছে ওইটা শুধু শুনবেন আর লিখবেন, এটাকে আমরা অনুলিখন বলি। ঠিক আছে, রিরাইটিং বলি, রিরাইটিং বা অনুলিখন। রিরাইট করবেন, করে টোটাল জিনিসটা লিখে ফেলবেন, লিখে এবার পড়বেন, একজন পড়বেন কিন্তু হচ্ছে যে রাইটার হিসেবে না, পাঠক হিসেবে, একজন পাঠক হিসেবে পড়বেন যে আচ্ছা এই লেখাটা এইভাবে না লিখে দুই চারটা শব্দ একটু এদিক ওদিক করা যায় কিনা, আগেরটা পরে নেওয়া যায়, পরেরটা আগে নেওয়া যায়। এই কাজটুকু হচ্ছে যে এই কাজটুকু করে আপনি মানে হয়তো বা যে 2 দিন 3 দিন সময় লেগে যেতে পারে একটা হচ্ছে যে 200 ওয়ার্ডের বা 100 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে, কিন্তু এটা আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, আপনি মানে একটা সময় দেখবেন যে আপনারা রেকর্ডও করা লাগছে না, আপনি চোখ বন্ধ করে হচ্ছে যে একবার চিন্তা করবেন আমার সামনে বসে আছে, আমি তাকে এই বলছি, এভাবে বলছি, আপনি হচ্ছে যে হয় টাইপ করবেন নয় লিখবেন, যেভাবে কমফোর্ট ফিল করেন। ঠিক আছে, তখন কিন্তু হচ্ছে যে আপনার আসতে থাকবে ধীরে ধীরে ভিতর থেকে হচ্ছে যে এই ব্লক গুলো খুলে যাবে আর কি। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা তো লিখে অভ্যস্ত না। ঠিক আছে, পরীক্ষার খাতায় বাধ্য হয়ে লিখতে হয় বলে লিখি, তো লিখে আমরা অধিকাংশই অভ্যস্ত না, কিন্তু বলে কিন্তু সবাই কম বেশি সারাদিনে আমরা প্রচুর কথা বলি, প্রচুর কথা বলি, রাইট। তো এই কথা বলা থেকে হচ্ছে যে আপনি যখন লেখায় আসবেন ধীরে ধীরে, তখন দেখবেন যে এই যে প্রথম দিকে হচ্ছে প্রথম কন্টেন্টটা লিখতে যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিনও লাগে, আপনি হচ্ছে যে এরকম করে একটা সপ্তাহ 2টা সপ্তাহ 1 মাস প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে 2-4 ঘন্টার মধ্যে হচ্ছে যে লিখে ফেলতে পারছেন। এবং আরো প্র্যাকটিস করেন, আপনার তখন কোনো কিছু লাগবে না, আপনি কলম হাতে নিলে আপনার মাথা চিন্তা করা শুরু করবে, কারণ ইউ হ্যাভ টু ট্রেন ইউর ব্রেন, ইউ হ্যাভ টু ট্রেন ইউর ব্রেন হাউ টু রাইট, হাউ টু থিঙ্ক। ঠিক আছে, আমরা মনে করি যে লেখা হচ্ছে যে সৃষ্টি প্রদত্ত, প্রস্তাব প্রদত্ত, অটোমেটিক্যালি আসে কারো কারো ক্ষেত্রে, কিন্তু হচ্ছে যে বাকি যারা লিখেন তাদের সবাই এইটা প্র্যাকটিস করেই লিখেন, যে যে যার যার মতো করে প্র্যাকটিস করেছেন। কেউ দ্রুত প্র্যাকটিস করে দ্রুত লিখে শুরু করে ফেলেছেন, এটা ওনাদের ক্ষেত্রে আমরা স্রষ্টা প্রদত্ত বলি, কিন্তু আসলে এটা প্র্যাকটিস করার বিষয়, এটা ব্রেনকে শেখানোর বিষয়। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে টার্গেটিং, অ্যাডভার্টাইজিং, এই জায়গাটা আসলে আরেকটা বিশাল জগৎ। মানে ফেসবুকে টার্গেটিং এর মানে শুধু ডিটেল টার্গেটিং এর কথাই যদি বলি, সেখানে হচ্ছে যে শত শত অপশন আছে, সেখানে হচ্ছে যে এর সাথে হচ্ছে যে কাস্টম অডিয়েন্স আছে, সেখানে হচ্ছে যে অনেক অনেক হচ্ছে যে প্যারামিটার, অনেকগুলো হচ্ছে যে প্রশ্ন ডিটেল, তারপরে কাস্টম অডিয়েন্সের সাথে লুক-অ্যালাইক অডিয়েন্স আছে, পিক্সেল আছে, এগুলোর মিক্সিং আছে, এগুলোর হচ্ছে যে সাথে কন্টেন্টের মিক্সিং আছে, সবকিছু মিলে ইটস আ ডিফারেন্ট থিং। তো এটার জন্য হচ্ছে যে মোস্ট প্রবাবলি খুব শীঘ্রই আগামী 26 তারিখ থেকে বা এরকমই একটা টাইম লাইনে, আমার অনেকদিন পরে প্রায় 2 মাস ধরে হচ্ছে যে লেখা সেল বাড়াতে মনোযোগ দিতে গিয়ে আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কোর্সটা রান করতে পারিনি। তো ওইখানে হচ্ছে যে এই ডিটেইলিং গুলো পাবেন আর কি, কারণ প্রপার কন্টেন্ট লেখা যেমন গুরুত্বপূর্ণ, সেই প্রপার কন্টেন্টটা প্রপার পার্সনের কাছে প্রপার টাইমে পৌঁছানোটাও গুরুত্বপূর্ণ। ওইটা ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যাড থেকে পেয়ে যাবেন, কারণ বাংলাদেশে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মার্কেট শেয়ার ফেসবুকের একার দখলেই 93% প্লাস। ঠিক আছে, তো একটা জায়গায় যদি আপনি এক্সপার্ট হয়ে যেতে পারেন, আপনি তখন দেখবেন যে আপনার কন্টেন্টটা আরো বেশি পাওয়ারফুল হচ্ছে, এটা অনেক বেশি সেল জেনারেট করবে আর কি, এটাই। তো
যাই হোক, আমার আশা করি উত্তর মানে বিষয়গুলো শেয়ার করতে পেরেছি। তারপরে একটু চলে যাই জাহিদুল আলম ভাইয়ের কাছে। আজকে আপনাদের সাথে শুনবো আর শেয়ার করবো, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে, হয়তোবা ক্লাস শেষ হতে একটু সময় লাগবে। জি জাহিদুল আলম ভাই বলুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো সবসময় বলেন যে আমাদের লেখার আগে ইনফরমেশন কালেক্ট করা উচিত বা বিভিন্ন ডেটা এবং বিভিন্ন রিসোর্স জেনে তারপর লিখতে যাওয়া উচিত। আসলে যখন আমরা ইনফরমেশন গুলো নিই ওগুলো তো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মানে সাইন্টিফিক আকারে থাকে বা কোনো পয়েন্ট আকারে থাকে যেগুলো মানুষ আসলে পড়তে পছন্দ করে না। ধরুন আমি যদি বলি এই একটা আমি কেউ বাদাম বিক্রি করতেছে বা কেউ মধু বিক্রি করতেছে, তার এই বাদামের মধ্যে এই এই ম্যাঙ্গানিজ আছে, এই আছে, সে আছে, কিন্তু এগুলো মানুষ তো পড়তে পছন্দ করে না। তো এইসব ইনফরমেশনকে, যেগুলো ক্রিটিক্যাল ইনফরমেশন বা সিলেক্টিভ ইনফরমেশন, এগুলোকে আসলে বোরিং না করে কিভাবে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তারপর আমার আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমরা যারা ই কমার্স উদ্যোক্তা, বেশিরভাগই তো আমরা আসলে রিসেলার হিসেবে আমরাই মানে নিজেদের বিবেচনা করি, কারণ ম্যানুফ্যাকচারিং পর্যায়ে আমরা আসলে 10% মনে হয় নাই। তো আসলে রিসেলিং করতে গিয়ে আমাদের আসলে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে, আমি একটা প্রোডাক্টের গোড়া থেকে তো আসলে থাকতেছি না, কিন্তু একটা প্রোডাক্ট যখন রিসেল করতে যাচ্ছি আমি ওই প্রোডাক্টের কোন একটা পেইনও বের করলাম বা ছোটখাটো কিছু ওটা গেইন বের করলাম, কিন্তু একই প্রোডাক্ট দেখা যায় একই 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 সোর্স থেকে অনেকেই নেই, অনেকেই সেম প্রোডাক্ট বিক্রি করে। কিন্তু সেক্ষেত্রে যখন আমি কম্পিটিশনে যাই, আমার থেকে আসলে প্রাইসিং ছাড়া আর কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ আমি কাস্টমারকে দিতে সাধারণত দেওয়া যায় না। যেমন ধরুন আমি যদি বলি আমি প্রাণ গ্রুপের কোন একটা জিনিস বিক্রি করতে যাচ্ছি, তো আসলে প্রাণ গ্রুপের প্রোডাক্ট শুধু আমিই নিচ্ছি না, অনেকজনই প্রাণ গ্রুপের থেকে নিচ্ছে। তো আসলে এই ক্ষেত্রে আমি কিভাবে ওই প্রোডাক্টটাকে শুধু আমার থেকে কিনবে কাস্টমাররা, ওইটা আমি আসলে কিভাবে সুনিশ্চিত করতে পারি। আর আমার মনে হয় আরেকটা জিনিস আমাদের ক্লাসে অ্যাড করলে ভালো হতো। যেমন ধরেন আমরা আসলে কন্টেন্ট রাইটিং এর রিসোর্স গুলো, কন্টেন্ট রাইটিং এ যেহেতু আমরা শিখতেছি, তো বিভিন্ন কন্টেন্ট রাইটিং এর জিনিস ধরে ধরে এই যেসব সেল পোস্ট থাকে সাধারণত কন্টেন্ট দিয়ে, ওইসব সেল পোস্ট থেকে আমাদের যদি শেখাই দিতেন এই 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 কন্টেন্টের মধ্যে এই আমরা যেগুলো শিখছি পয়েন্ট, যেমন ধরেন আইডা মডেল বা বিভিন্ন পেইন এন্ড গেইন, এই 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 কয়েকটা কন্টেন্ট ধরে যদি আমাদের দেখা দিতেন এই কন্টেন্টের মধ্যে এই আইডা মডেলটা এইভাবে ইউজ করছে বা এই এই পেইন এন্ড গেইনটা ইউজ করছে, তাহলে আমরা আমার মনে হয় আরো উপলব্ধি করতে পারতাম আসলে আমাদের কন্টেন্টের জিনিসগুলো। জি স্যার, এগুলোই আমার জানা ছিল। শেষ থেকে শুরু করি, সেটা হচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে করে এরকম প্রচুর রিসোর্স ইনশাল্লাহ আমাদের গ্রুপে একের পর এক আসতে থাকবে, এবং আমিও যখন যেটা পাই শেয়ার করি যে কোনটা কোন মেথডে করেছে এবং কোনটা কোন ইয়েতে করেছে, এটা আরো বেশি পরিমাণে শেয়ার করা উচিত। আমি এটা নিয়ে নোট নিচ্ছি এবং হচ্ছে যে প্রত্যেককে অনুরোধ করছি যে এগুলো নোট রেখে এগুলো ব্যবস্থা করার, মনে করিয়ে দেওয়ার জন্য। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে খুবই খুবই প্র্যাকটিক্যাল একটা পয়েন্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটা আমরা অনেকেই আটকে যাই যে আমি একটা হেডফোন বিক্রি করছি মার্কেটে, এই হেডফোন তো আর আমি বানাই না, এই হেডফোন হচ্ছে যে ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারার বানায়, সেখান থেকে হচ্ছে যে আমার মতো আরো 200 জন, 500 জন, 1000 জন, 10,000 জন নিয়ে আসছেন। তো এই হেডফোনের যদি হচ্ছে যে বুঝাইতেও পারি যে হেডফোনটা তার প্রয়োজন, তারপরে হচ্ছে যে উনি দেখা গেল যে আমার কাছ থেকে না নিয়ে আরেকজনের কাছ থেকে কমে পেলেন, ওনার কাছ থেকে নিয়ে নিলেন। এইখানে হচ্ছে যে কয়েকটা জিনিস জড়িত, মানে শুধুমাত্র যে কন্টেন্ট এখানে জড়িত বিষয়টা এরকম না, এখানে ব্র্যান্ড ভ্যালু জড়িত, এখানে হচ্ছে যে রিলেশনশিপ জড়িত, লয়ালিটি জড়িত, এরকম অনেকগুলো হচ্ছে যে বিষয় জড়িত। কিন্তু আমরা মাঝখানে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন এই এক্সপেরিমেন্টের কথা, আমি অনেকবার শেয়ার করেছি, আরেকবার একটু শেয়ার করি। যে এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র কন্টেন্ট কি হচ্ছে যে কোনো জায়গায় হিট দিতে পারে কিনা, ঠিক আছে? তো এটা মানে ফাজলামি করতে করতে করা আর কি, ফাজলামি করতে করতে করা। সেটা হলো আমরা একটা প্রোডাক্ট পেয়েছিলাম গত বছর, মোস্ট প্রবাবলি এরকম শীতকালের দিকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট, সেটা হচ্ছে যে আপনার ইলেকট্রিক হট ওয়াটার, ওই যে ব্যাগে ভরে পানি দিয়ে হচ্ছে যে স্যাক দেয় যেটা, ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ। এটা সুবিধা হচ্ছে যে এটার ভিতরে মানে অলরেডি মেশিনারিজ আসছে, শুধু পানি ভরাই থাকবে, এটা তো ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, যখন ঠান্ডা হয়ে যাবে আপনি বাটনটা টিপে দিলে অটোমেটিক্যালি এই পানিটা গরম হয়ে যায়। আপনার আর আলাদা করে হচ্ছে যে গরম করে ঢেলে ইয়ে করার কোনো সুযোগ নেই, মানে প্রয়োজন নেই, ঠিক আছে? তো এই ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ আমরা হচ্ছে যে 3টা পেজ ইয়ে করলাম,
সিলেক্ট করলাম, 3টা পেজে 3 অ্যাঙ্গেলে দিলাম। একটা পেজ সেখানে হচ্ছে যে নর্মালি এই ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ এই ফ্যাসিলিটিস আছে, ফ্যাসিলিটিস গুলো হাইলাইট করলাম। এটাতে গরম পানি করে ঢালতে গিয়ে অনেক সময় অনেকে বিপদে পড়েন, সেই ঝামেলার ভয় থাকতেছে না, পানি গরম করার ঝামেলা থাকছে না, এই রুটে আর কি। এখানে এই প্রোডাক্টটা হচ্ছে যে মানে ওরা আমার ক্লায়েন্ট যেই দামে বিক্রি করছেন সেই দামেই দিলাম। নাম্বার 1, ধরেন কথার কথা এটা 280, আমি এক্সাক্ট ফিগারটা মনে নেই কিন্তু ভ্যারিয়েন্সটা এরকম আর কি, 280। আরেকটা পেজে সবকিছু বাদ একটা হচ্ছে যে ভিজুয়াল তৈরি করলাম আমরা, একটা মেয়ে তরুণী, সে হচ্ছে যে হট ওয়াটার ব্যাগ মানে পেটে চেপে ধরে কুকড়ে শুয়ে আছে। ওইটার রূপটা ছিল এরকম যে কি বলে মানে ওইটা কন্টেন্ট রুটটা ছিল এরকম যে পিরিয়ডের ব্যথায় গরম পানির সেক অত্যন্ত স্বস্তিদায়ক এবং হচ্ছে যে আরামদায়ক। যদি পিরিয়ডের ব্যথার জন্য হচ্ছে যে ভুগে থাকেন তাহলে এখনই এটা অর্ডার করতে পারেন ঝামেলাবিহীন ভাবে। যখনই ব্যথা উঠেছে তখন গিয়ে পানি গরম করবেন, তারপর হচ্ছে যে সেই পানি ভরবেন, তারপর গিয়ে সেক দিবেন। এই সময়টা হচ্ছে যে ওই সময় হচ্ছে যে এত কিছু হচ্ছে যে মন চায়। তো অতএব শুধু এটা বাটনটা টিপে দিলেই হবে, পানি অটোমেটিক্যালি গরম হয়ে যাবে এবং আপনি হচ্ছে যে ইনস্ট্যান্ট হচ্ছে যে একটা পেইন থেকে রিলিফ পাবেন আর কি। এটা হচ্ছে দ্বিতীয় এক্সাম্পল। থার্ড এক্সাম্পল হচ্ছে যে একজন বয়স্ক ভদ্র মহিলা, উনি হচ্ছেন যে পানি গরম করছেন, ঠিক আছে, বয়স্ক ভদ্র মহিলা উনি পানি গরম করছেন এবং ওইখানে হচ্ছে যে বিষয়টা এরকম যে হচ্ছে যে আপনার বাবা মা পানি গরম করতে গিয়ে দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কতটুকু, আসলে এই জায়গাটা ধরে হচ্ছে যে মানে করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। এবং তিনটা টার্গেটিং 3 ধরনের ছিল। প্রথমটা অ্যাভারেজ টার্গেটিং, যারা আসলে হচ্ছে যে এই ধরনের পণ্য কম বেশি কিনে, যেটা হচ্ছে যে আমার ছিল যেটা অ্যাভারেজ কন্টেন্ট ছিল। একটু আনমিউট করে রাখবেন প্লিজ, ঠিক আছে। তো যেটা আমার অ্যাভারেজ কন্টেন্ট ছিল সেটাতে অ্যাভারেজ টার্গেটিং, নর্মাল টার্গেটিং, যেটাতে পিরিয়ডের ব্যথাটাকে হাইলাইট করা হয়েছে। সেখানে হচ্ছে যে যেই বয়সটাতে পিরিয়ডের ব্যথা সবচেয়ে বেশি থাকে, এটা হচ্ছে যে ডক্টরদের সাথে কনসাল্ট করে অ্যাভারেজ রেটটা বের করে সেই বয়সের হচ্ছে যে উইমেনদেরকে টার্গেট করা হয়েছিল। তৃতীয়টাতে আমরা টার্গেট করলাম হচ্ছে যে চাকরিজীবী এবং বিজনেসম্যান, যাদের হচ্ছে যে বাসায় বয়স্ক বাবা মা থাকার সম্ভাবনা আছে, তাদেরকে টার্গেট করে। এবং মজার বিষয় হচ্ছে যে নর্মাল যেটা সেটাতে হচ্ছে যে 280 টাকা হলেও অন্য দুইটাতে আমরা হচ্ছে যে ওই একই প্রোডাক্ট সবকিছু এক ওইটাতে ওই দুইটা জায়গায় আমরা 350 টাকা রেট ধরে দিয়েছিলাম। রেজাল্ট হচ্ছে যে নর্মাল প্রোডাক্টের যখন হচ্ছে যে অ্যাড চলেছে, লোকজন এসে বার্গেইন করেছে, কি ভাই এটা 280 টাকা, দারাজের 250 টাকায় পাওয়া যায়, অমুক জায়গায় 220 টাকা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, 200 টাকায় দেবেন কিনা, এরকম প্রচুর বার্গেইন মেসেজ আমরা দেখতে পেলাম। বাকি যে দুইটা ওইখানে কোনো বার্গেইন নেই, আমার এইটা 2টা লাগবে, এটা 1টা লাগবে, যার লাগবে উনি মেসেজ করে শুধু অর্ডার দিয়েছেন। রিজন কি? একবারে টু দা পয়েন্টে হিট করেছে, টু দা পয়েন্টে। আপনি এই সকল ক্ষেত্রে হচ্ছে যে মানে আসল কারিশমাটা একজন সেলসম্যানের বা একজন মার্কেটের আসল কারিশমাটা হচ্ছে যে ওনাকে যাই দেওয়া হোক না কেন, a marketer can sell anything and everything is sellable in this world. Everything, each and everything has a sell value. শুধু এখন আপনি বলতে পারেন যে চোখের জলের কি কোনো দাম হয় নাকি? চোখের জলের দাম অবশ্যই হয়, শুধু মুদ্রাটা জানতে হবে। কিছু টাকা দিয়ে বিক্রি হয়, কিছু আন্তরিকতায় বিক্রি হয়, কিছু ভালোবাসায় বিক্রি হয়, কিছু অভিজ্ঞতায় বিক্রি হয়, কিছু স্নেহে বিক্রি হয়, কিছু জিনিস শ্রদ্ধায় বিক্রি হয়। আপনাকে শুধু মুদ্রাটা জানতে হবে। এটা যেমন সত্যি, ঠিক তেমনি আপনি কি বিক্রি করছেন সেটা হচ্ছে যে তার জীবনে কোন জায়গায় ভ্যালু অ্যাড করছে। যেহেতু ওখানে প্রোডাক্টে ভ্যালু অ্যাড করার সুযোগ নেই, ভ্যালু এডিশনের ক্ষেত্রে আমরা 3 ধরনের ভ্যালু এডিশনের কথা বলি: কোর ভ্যালু, অ্যাডেড ভ্যালু, ইম্পোজড ভ্যালু। কোর ভ্যালু অ্যাড করার সুযোগ হচ্ছে যে মানে কোর ভ্যালু বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিসের একেবারে হচ্ছে যে কোর জায়গায় যদি ভ্যালু অ্যাড করা হয়, এই সুযোগটা একমাত্র ম্যানুফ্যাকচার, যেটার কথা আপনি বলছেন যে এই সুযোগটা তো আমাদের নাই, ইটস ট্রু। কিন্তু একজন মার্কেটারের আসলে খেলার জায়গা হচ্ছে যে বাকি 2টা পয়েন্ট।
সেটা উনি মানে কোর ভ্যালু নিয়ে খেলার সুযোগ ম্যানুফ্যাকচারের, ইটস ট্রু। কিন্তু একজন মার্কেটার আসলে কোর ভ্যালু নিয়ে খুব কম খেলেন। কোর ভ্যালুতে সাজেশন দিতে পারেন যে এটা অ্যাড হইলে ভালো হয়, এটা অ্যাড না হইলে এটা ঠিক করলে ভালো হয়। কোর ভ্যালুতে একজন মার্কেটারের খেলার আসলে সুযোগ নেই। মার্কেটারের খেলার সুযোগ হচ্ছে অ্যাডেড ভ্যালু অ্যান্ড ইম্পোজ ভ্যালু। অ্যাডেড ভ্যালু কি? এই যে আমরা হচ্ছে যে ভ্যালু অ্যাড করলাম, যে একটা গড়পড়তা ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগকে তার প্রচন্ড ব্যথার হচ্ছে যে মুক্তির উপাদান হিসেবে দেখিয়ে দিলাম। একটা গড়পড়তা ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগকে তার বাবা বা মায়ের সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচিয়ে দেওয়ার উপকরণ হিসেবে দেখিয়ে দিলাম। দিস ইজ অ্যান অ্যাডেড ভ্যালু। হোয়াট ইজ ইম্পোজড ভ্যালু? দুনিয়ার কোথাও ভ্যালু নাই, শুধু ভ্যালুটা তৈরি হয়ে যায় কাস্টমারের মনে। দিস ইজ উই কল ইম্পোজড ভ্যালু। এবং আলটিমেট গেম হচ্ছে যে ইম্পোজড ভ্যালু, আলটিমেট গেম ইম্পোজড ভ্যালু। ইম্পোজড ভ্যালুর একটা উদাহরণ শেয়ার করি। ধরেন হরলিক্স তো আমরা সবাই কম বেশি খেয়েছি, হরলিক্স এর অ্যাড দেখেছি। অ্যাড না দেখে বাংলাদেশে থাকবেন আর হরলিক্স এর অ্যাড দেখবেন না, এটা হইতে পারে না। ঠিক আছে, তো হরলিক্স এর অ্যাড এর হচ্ছে যে ট্যাগলাইন কি? চলুন ট্যাগলাইনটা দেখে আসি। হরলিক্স এর ট্যাগলাইনটা হলো টলার, স্ট্রঙ্গার, শার্পার। টলার, স্ট্রঙ্গার, শার্পার। আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন, রাইট? টলার, স্ট্রঙ্গার, শার্পার। এখন আমাকে একটু বলেন, টল বললো না কেন, টলেস্ট বললো না কেন, ওয়াই টলার, ওয়াই টলার, ওয়াই টলার? এটার উত্তর খুঁজতে হলে আপনাকে যেতে হবে আজ থেকে ইন্ডিয়ান উপমহাদেশ। এবং এই টলার, শার্পার, স্ট্রঙ্গার এটা শুধুমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য। এই একটা শুধুমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য। এবং আপনারা একটু গুগল করলে কেস স্টাডি পেয়ে যাবেন। এটা নিয়ে ইউরোপিয়ান কোন একটা কান্ট্রিতে একবার অ্যাড রান করিয়েছিল। ইউরোপিয়ান ওই যে কান্ট্রিতে অ্যাড রান করিয়েছিল সেই দেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদেরকে হচ্ছে যে সুপ্রিম কোর্টে তাদের বিরুদ্ধে রিট হল, এবং সেই রিটে তারা হেরে গেলেন। হেরে গিয়ে তারা জরিমানা দিলেন এবং হচ্ছে যে প্রতিজ্ঞা করলেন যে এটা আর কখনো কোথাও দেখানো হবে না, কারণ এটা ব্যাখ্যা তারা দিতে পারে না, প্রুফ করতে পারে না। হলিক যে টলার করে, শার্পার করে, স্ট্রঙ্গার করে, এটা তারা প্রুফ করতে পারে না। এবং আমি আবার একটু মানে একটা আপনাদেরকে দেখাই। দেখেন, টলারের পরে, স্ট্রঙ্গারের পরে, শার্পারের পরে, প্রত্যেকটা পরে কিন্তু হচ্ছে যে মানে স্টার মার্ক দেওয়া আছে এবং নিচে খুব ছোট ছোট করে মানে ব্যাখ্যা দেওয়া আছে, খুব ছোট ছোট করে ব্যাখ্যা দেওয়া আছে। আর জিনিসটা ছোট বাচ্চাদের জন্য। ছোট বাচ্চা কিন্তু এমনিতেই টলার হবে, মানে টল হবে, বড় হবে। বাচ্চা তো যত বয়স হবে ও তো এমনিতেই বড় হবে, হরলিক্স খাইলেও বড় হবে, না খাইলেও বড় হবে, রাইট? তো ভাই টলার, শার্পার এন্ড স্ট্রঙ্গার। টল না কেন, টলেস্ট না কেন, শার্প না কেন, শার্পেস্ট না কেন, স্ট্রং না কেন, স্ট্রংগেস্ট না কেন? রিজনটা আসলে এটার উত্তর খুঁজতে হলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আজ থেকে আরো 200, 300, 400 বা 500 বছর আগে ফেরত যেতে হবে। আমাদের এই উপমহাদেশে একটা সময় প্রচলন ছিল বাল্যবিবাহ। এবং একটা মেয়েকে পুতুল খেলার বয়সে বিয়ে দিয়ে দেওয়া। এই যে একেবারে খুব ছোট বয়সে সে আপরুটেড হয়ে যেত ফ্রম হার ওন ফ্যামিলি। আপরুটেড হয়ে গিয়ে সে যখন হচ্ছে যে আরেকটা ফ্যামিলিতে গিয়ে পড়তো, তখন ওই ফ্যামিলির একটা অ্যাডাপ্টেশন প্রসেস ছিল। আমাদের কালচারে অ্যাডাপ্টেশন প্রসেস বলি আমরা এটাকে, যে নতুন একটা মেম্বার এসেছে, এই মেম্বারকে ভেঙে চুরে নিজেদের ছাঁচে গড়ে নেওয়া। এবং এই অ্যাডাপ্টেশন প্রসেসটা ইট ওয়াজ টু ব্রুটাল। তারা বুঝতো না, কিন্তু হচ্ছে যে এখন যখন হচ্ছে যে আমরা অনেকখানি সভ্য হয়েছি, এখন আমরা বুঝি এটা কি পরিমাণে ব্রুটাল। কারণ নতুন বউকে প্রচন্ড পরিমাণে মেন্টালি এবং সাইকোলজিক্যালি, কোনো ক্ষেত্রে ফিজিক্যালি টর্চারের মধ্যে রাখা। আপনি যদি ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিচুয়াল গুলোর কিছু অবশেষ দেখেন, এখনো গ্রামে গঞ্জে পাবেন যে নতুন বউ আসলে তাকে হচ্ছে চাল ডাল একসাথে মিশিয়ে বাঁচতে দেওয়া হয়। এটার নাম ধৈর্য পরীক্ষা। নতুন বউ আসলে সবাই একটু মোটামুটি খোঁচা খাঁচা মেরে, ঠেস মেরে কথা বলে, পদে পদে ভুল ধরে। এটা রিচুয়াল, প্রথা হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে। এগুলো রিজন কি ছিল? রিজন খুব সিম্পল, তার পার্ট অফ অ্যাডাপ্টেশন প্রসেস।
তাকে বশ্যতা স্বীকার করানো, তাকে অধীনস্থ করা, এবং তাকে হচ্ছে যে ওই ফ্যামিলির মতো করে ভেঙে চুরে গড়ে নেওয়া। এবং খুব অল্প বয়সে হচ্ছে যে বিয়ে দিয়ে নিয়ে আসা হতো কি কারণে? যাতে করে সে খুব দ্রুত এই অ্যাডাপ্টেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে পারে। ঠিক আছে, যেখান যেখান থেকে হচ্ছে যে আপনার প্রবাদ উৎপত্তি হয়েছে, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস। ঠিক আছে, আপনি যদি এই রিচুয়াল গুলো দেখেন, তো এই যে একটা বাচ্চা মেয়ে, একেবারে বাচ্চা একটা মেয়ে পুতুল খেলার বয়সে আরেকটা ফ্যামিলিতে গিয়ে মেন্টালি, সাইকোলজিক্যালি বিভিন্ন ধরনের প্রেশার এবং টর্চারের মধ্যে আছে, যতক্ষণ না পর্যন্ত তার একটা সন্তান হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নতুন বউ উপাধি পেয়ে যাচ্ছে। তো সন্তান হতে যদি একটা লম্বা সময় পার হয়ে যেত, তখন সে অন্য আরেকটা উপাধি পেত, সেই প্রসঙ্গে না যায়, সেই প্রসঙ্গে না যায়। তো যখনই তার প্রথম সন্তান হলো, সে তখন একটা পরিচয় পেল, অমুকের মা, নতুন বউ থেকে অমুকের মায়ের পরিচয় পেল। এবং যেহেতু হচ্ছে যে মানে যেহেতু হচ্ছে যে আপনার গৃহস্থ, বেশিরভাগই ছিল গৃহস্থ, সে কারণে সংসারে যত মেম্বার বাড়বে তাদের হচ্ছে যে কাজকর্মের সুবিধা হবে। এবং যেহেতু হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ছেলে হলে নতুন বউ হচ্ছে যে মানে এই যে মাটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, সংসারে তার একটা খুঁটিটা অনেক মজবুত হয়ে যাচ্ছে। মেয়ে হলে খুঁটিটা অতটা মজবুত না। কিন্তু আবার যত দিন যাচ্ছে ছেলে এবং মেয়ে এই দুইজন যত পাওয়ারফুল হয়, তার সন্তানটা যত পাওয়ারফুল হয়, ওই মায়ের অবস্থানটা তত বেশি মজবুত হয়। এবং ওই মা সন্তানদের উপর বেস করে এই সংসারের সাথে কিন্তু ফাইটটা করেন, সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, মরালি। তার সমস্ত ফাইটের কেন্দ্রবিন্দুকে তার সন্তান, সমস্ত ফাইটের ভরসা মানে ফাইটের আশ্রয়স্থলকে সন্তান। সন্তানের উপর ভর করে কিন্তু উনি এই ফাইটটা করেন, নিজের পজিশনটা খুঁজে নেন। এবং সন্তানের পজিশন যত হাই হয় সমাজে, সোসাইটিতে, ইকোনমিক্যালি, মানে সোশ্যালি, মায়ের পজিশনটা কিন্তু তত বেশি হাই হয়। এবং যে কারণে হচ্ছে যে আমাদের কালচারে বউ শাশুড়ির দ্বন্দ্ব যুগে যুগে রিজনটা একটাই, দুইজনই একই মানে খুঁটি ধরে হচ্ছে যে ফাইট করেন, খুঁটির অধিকারটা নিয়ে নিতে চান। যাও, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেই প্রসঙ্গে না যাই। তো এখন এই যে দেখেন আমাদের মায়েদের, আমাদের মহিলাদের, আমাদের মেয়েদের এই যে জিন কোডে, বংশ পরম্পরায়, প্রজন্ম থেকে প্রজন্মান্তরের যে অভিজ্ঞতা, এগুলো কিন্তু জিন কোডে লিখিত থাকে, জিন কোডে থাকে। আমরা অ্যাডাপ্ট করি আর কি। এই যে আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা কিন্তু আমরা অ্যাডাপ্ট করে চলি। ছোট্ট একটা উদাহরণ দেখেন, কোন কারণে হচ্ছে যে ঘুটঘুটা অন্ধকারে আমরা একটু হলে অস্বস্তি বোধ করি, ভয় পাই। কেন? কারণ আমাদের পূর্বপুরুষরা যখন গুহায় বাস করতেন, সেই সময় থেকে শুরু করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরের অভিজ্ঞতা হলো অন্ধকারে বিপদ আপদ সবচেয়ে বেশি আসে। তখন আমরা সুরক্ষিত ফ্ল্যাটে থাকা সত্ত্বেও, এখানে বাঘ ভাল্লুক কোনো ধরনের বিপদ আপদ এরকম কোনো কিছু না আসার সম্ভাবনা না থাকা সত্ত্বেও, আমরা কিন্তু অন্ধকার হলে, ঘুটঘুটে অন্ধকারে আমরা কিন্তু ভয় পাই। কারণ ওই যে আমাদের জিন কোডে লিপিবদ্ধ আছে, অন্ধকারে বিপদ বেশি। তো আমাদের এই মহিলাদের, মেয়েদের, মায়েদের জিন কোডে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরের অভিজ্ঞতা যে হচ্ছে যে সন্তানের উপর ভর করেই সমাজে, পরিবারে, তার চারপাশের পরিমণ্ডলে তার অবস্থানটা শক্ত করে নিতে হবে। যে কারণে আমাদের ফাইটের বেস কিন্তু হচ্ছে যে আমাদের মায়েদের ফাইটের বেস হচ্ছে যে তাদের সন্তান। কারণ এই কারণে হচ্ছে সন্তান একটা ভালো স্কুলে সন্তানকে ভর্তি করাইতে না পারলে মায়েরা আর মুখ দেখাইতে পারেন না। হায় মুখ দেখাবো কি হবে, ছেলেটা বা মেয়েটা ভালো একটা স্কুলে ভর্তি হতে পারলো না, ছেলেটা বা মেয়েটার রেজাল্ট খারাপ করলে মানে ভবিষ্যতের দুশ্চিন্তায় যতটুকু না, তার থেকে বেশি দুশ্চিন্তা হচ্ছে যে মুখ দেখাবেন কি করে। এই সাইকোলজিক্যাল জায়গাটাকে সবচেয়ে ভালোভাবে রিড করতে পেরেছে কে? হরলিক্সের ব্র্যান্ডিং টিম। এবং এই যে মায়েদের সবসময় তার চারপাশের সাথে, প্রত্যেকটা মানুষেরই, শুধু মায়েদের না, প্রত্যেকটা মানুষেরই চারপাশের সাথে একটা অদৃশ্য ফাইট চলে, অন্যের থেকে একটু বেটার হওয়া, অন্যের থেকে একটু ভালো হওয়া। তো হরলিক্সের যেহেতু হচ্ছে যে বাচ্চাদের খাবার হলেও এটা টার্গেট গ্রুপ কিন্তু মায়েরা, এটা বাইং ডিসিশন নেয় কিন্তু মায়েরা। মা যদি বলে দেন হরলিক্স এনে আনতে হবে, বাবা ওই হরলিক্সই নিয়ে আসেন। মা যদি বলে দেন বুস্ট আনতে হবে, বাবা বুস্টই নিয়ে আসেন। তো ডিসিশনটা আসলে মা নেন অধিকাংশ ক্ষেত্রে ডিসিশনটা মা নেয়। তো মায়ের মনে ঢুকিয়ে দেওয়া যে এই হরলিক্সটা খেলে
তোমার সন্তান অন্যদের থেকে বেটার হবে, বেস্ট হোক এটা চান না। উনি চারপাশের পরিমণ্ডলে অন্যদের থেকে একটু বেটার হোক, এটুকুই মায়ের চান। তাহলে ওনার পজিশনটা আরো স্ট্রং হয়। এভাবে কেউ চিন্তা করে না সাধারণত। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে জিন কোডে যে হচ্ছে যে পূর্ব প্রজন্মের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু বংশ পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরাও বহন করে চলি আর কি। এবং যে কারণে দেখবেন যে হরলিক্স মায়েদের কাছে খুব বেশি প্রিয়। এবং একবার আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, আমরা ক্যালকুলেট করে দেখিয়েছিলাম যে হরলিক্স এর আসলে ফুড ভ্যালু কতটুকু, গুডস ভ্যালু কতটুকু। কারণ আমরা দেখলাম হরলিক্স এর গুডস ভ্যালু হচ্ছে যে কোনোভাবেই 10% এর বেশি না। যে প্রাইস দিয়ে কিনে খাই 10% অনলি হচ্ছে যেটা গুডস ভ্যালু। মানে এই ম্যাটেরিয়াল গুলো কিনে হচ্ছে যে এই টোটাল প্যাকেজিং সহ সব বানাইতে 10% হচ্ছে যে টাকা লাগে। তাহলে বাকি 90% কি খাই? এমনি এমনি খাই, অ্যাড খাই। এই যে ইম্পোজড ভ্যালু খাই, দিস ইজ উই কল ইম্পোজড ভ্যালু। ইম্পোজড ভ্যালুর বাসস্থান এটা ক্রিয়েট করতে হয় কনজিউমারের মস্তিষ্কে। তার ভিতরে একটা অনুভূতি তৈরি করতে হয়, তার ভিতরে একেবারে সাইকোলজির আলটিমেট লেভেলের গেম হচ্ছে ইম্পোজড ভ্যালু, আর বিগিনার লেভেলের গেম হচ্ছে অ্যাডেড ভ্যালু। তো আপনার একজন মার্কেটারের আসলে আসল খেলাটা ইম্পোজড ভ্যালু আর অ্যাডেড ভ্যালু। প্রোডাক্টে কি আছে না আছে সেই জায়গায় একজন মার্কেটারের হাত দেওয়াটা খুবই ডিফিকাল্ট। উনি জাস্ট ওই ক্ষেত্রে সাজেশন দিতে পারেন, মতামত জানাইতে পারেন, হয়তোবা প্রেশার ক্রিয়েট করতে পারেন, একটু করেন নইলে আমি এটা বিক্রি করবো না। কিন্তু কোর ভ্যালুতে হাত দেওয়ার সুযোগ একজন মার্কেটারের কিন্তু খুব কমই থাকে, রাইট? তখন ওইখানে একজন উদ্যোক্তা হাত দেন, ওইখানে একজন ম্যানুফ্যাকচারার হাত দেন, ওইখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের লোকজন হাত দেন। কিন্তু মার্কেটারের খেলাটা হচ্ছে যে অ্যাডেড ভ্যালু এবং ইম্পোজড ভ্যালু নিয়ে। যেমন আমি যখন কর্পোরেট সেলসে ছিলাম, কোম্পানি যাই হোক না কেন, টিম যাই হোক না কেন, স্রেফ আমার মুখের কথাটাই যথেষ্ট ছিল, স্যার এই প্রজেক্ট আমি পার্সোনালি দিই, আপনি টেনশন করতে। এবং চেষ্টা করতাম সবসময় কথা, যে কারণে হচ্ছে যে কোন কোম্পানিতে কাজ দিচ্ছি, মানে কোথা থেকে হচ্ছে যে নিয়ে আসতেছি, কার হয়ে মার্কেটিং করতেছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। উনি বুঝেছেন যে আমার নিড যেটা, সেটা আমি বলার আগে তানভীর বুঝে ফেলেছে। তানভীর আমার নিডটাকেই অ্যানালাইসিস করেছে আমার সামনে, আমার থেকেও ভালোভাবে। অর্থাৎ তানভীর কাজটা আমার থেকে ভালোভাবে তুলাইতে পারে। দ্যাট ওয়াজ আ ইম্পোজড ভ্যালু, দ্যাট ওয়াজ আ অ্যাডেড ভ্যালু। একজন মার্কেটারের মূল খেলাটা হচ্ছে যে অ্যাডেড ভ্যালু। বিশেষ মানে বিষয়টা হচ্ছে যে আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা প্রশ্ন তুলে এই আলোচনাটা করার সুযোগ করে দেওয়ার জন্য। তো তারপরে আছেন আখি সিদ্দিকা আপু। জি প্লিজ, আখি সিদ্দিকা আপু। খুব সম্ভবত উনি টেকনিক্যাল কোনো কারণে আনমিউট করতে পারছেন না। এরপরে আছেন এবি সিদ্দিক চৌধুরী ভাইয়া। জি, এবি সিদ্দিক চৌধুরী ভাইয়া, একটু আনমিউট করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া। জি ভাইয়া, তো যা কিছু বলার ছিল মোটামুটি অলরেডি অনেকটা আনসার পেয়ে গেছি অন্যদের কোয়েশ্চেনে। তো তারপরেও যেটা বলার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, ওই যে ধরেন আমার প্রোডাক্টটা হচ্ছে মেইনলি আমি কাজ করতেছি এখন শাড়ি নিয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে মণিপুরি শাড়ি, রাইট? তো ওই যে একটু আগে যে ভাই এটা বলছিল যে আমার মানে এটা তো আমার ক্রিয়েশন না, হ্যাঁ, বা আমি এটা নিজে উদ্যোক্তা না, আমি কিনে আনতেছি। তো সেখানে সবার এই প্রোডাক্টটা সেম, রাইট? সবার প্রোডাক্টটাই সেম। তো মানুষ কেন আমার কাছ থেকে কিনবে, যেহেতু একই জিনিস, আমি কিছু করতে পারছি না। জি, মানে জিনিস তো একই, সবাই একই প্রোডাক্ট একই অঞ্চল থেকে আনতেছি, একই তাঁতিদের কাছ থেকে আনতেছি। কেউ হয়তো তাঁতিদের কাছ থেকে সরাসরি আনতেছে, কেউ হয়তো মানে পরের মার্চেন্টের কাছ থেকে আনতেছে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়টা কথা হচ্ছে যে আগে যেটা বলছিল ওই যে গল্পটা, কন্টেন্ট, মানে পেটে আসে মুখে আসে না, বা মানে গল্প বের হয় না, ব্যাপারটা এরকম। অনেক মানে বের হচ্ছে না, এটা বের করার উপায়টা কি? এই দুইটাই না, দুইটা নিয়ে অলরেডি লম্বা চওড়া আলোচনা করে ফেলেছি, আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, আশা করি এটাই। কাজে আসবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো আমরা তারপরে একটু যদি চলে যাই, মশলার হাট ভাইয়া এসেছেন, অনেকক্ষণ ধরে ওনাকে খুঁজছিলাম। ভাইয়া না আপু তাও তো জানি না, মোশাররফ ভাইয়া নিজের নাম দিলে ভালো হয়। জি বলুন আপনি প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম আমির ভাই, আমি হচ্ছে মারুফ হাসান। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আমি অ্যাকচুয়ালি এখানে একটা গ্রোথ হ্যাকিং মার্কেটিং করতেছি, মানে বিনা পয়সা মার্কেটিং করতেছি, যাতে আমার ব্র্যান্ডটা সবাই চেনে আর কি। আমি স্পেশালি জুমে এটা করে থাকি সবসময়।
আচ্ছা আচ্ছা, আপনার নামের পাশে ব্র্যাকেটে লিখে দিবেন, তাহলে আরো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক জি, ইউ সো মাচ। আচ্ছা, যাই হোক, আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা তো কন্টেন্ট নিয়ে কাজ করি, স্পেশালি তো আমার একটু আমার যদি ভিডিও কন্টেন্টের নিয়ে আসলে একটু ইয়ে করতেন, হ্যাঁ। রাইট নাও তো ভিডিও কন্টেন্টের কনজাম্পশনটা যেহেতু অডিয়েন্স অনেক বেশি পরিমাণে অনেক বাড়ে, বেশি, অনেক হ্যাঁ, বেশি। এবং ইনস্টাগ্রামে অনেক, হ্যাঁ, ফেসবুক রাইট আর ইউটিউব দুইজন মিলে মারামারি করতেছে, যে কারণে হচ্ছে যে আমাদের সুবিধা বাড়তেছে, দুইজনই হচ্ছে যে ভিডিও রিচ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আর কি। রাইট রাইট। মারামারি সো করতে- ভিডিও কন্টেন্টের যে টেক্সট এবং এটার যে ডিউরেশনটা, জানি যে এটা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, যত কম হবে তত বেটার হবে, তাই না? এবং এটার যে not like that, not like that, কম হলেই যে বেটার হবে এই ধরনের জেনারেলাইজেশন আমরা না। যেমন মোস্তফা সরোয়ার ফারুকী বিমান বাহিনী নিয়ে হচ্ছে যে বেশ কিছুদিন আগে এটা হচ্ছে যে হ্যাঁ। কি বলবো এটাকে, একটা স্বল্প দৈর্ঘ্যের হচ্ছে যে নাটিকা তৈরি করেছে, শর্ট ফিল্ম তৈরি করেছিলেন, এবং ট্রুলি ওই শর্ট ফিল্মটা যিনি দেখেছেন না কেন, ওই কোন ফাঁকে যে এইটার পুরো সময়টা শেষ হয়ে গিয়েছে টের পাওয়া যায়নি, কিন্তু টের পাওয়া যায়নি। এবং যাদেরই হচ্ছে যে মানে বিমান বাহিনী, সেনাবাহিনী বা আর্ম ফোর্সেস নিয়ে হচ্ছে যে যাদের প্যাশন আছে বা একটু আগ্রহ আছে, তাদের জন্য তো হচ্ছে যে এক কথায় বলাই বাহুল্য যে তারা চোখের পলকে পুরো টাইমটা শেষ হয়ে গিয়েছে। বিষয়টা হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট অ্যাট্রাক্ট করে ধরে রাখার ক্ষমতা আসলে কতটুকু এখানে আছে, ওই ভিডিওটা দম আসলে কতটুকু আছে, দ্যাটস ইম্পর্টেন্ট, দ্যাটস ইম্পর্টেন্ট, রাইট? তো দ্যাট ইজ মানে লোকজন, মানে মানুষের হচ্ছে যে অ্যাভারেজ টাইম অ্যাটেনশন স্প্যান 8 সেকেন্ড বলে আমি সবকিছু এই 8 সেকেন্ডকে ধরে হচ্ছে যে ইয়ে করবো, মাপবো, বিষয়টা এরকম জেনারেলাইজ করে না ফেলাটাই ভালো। ঠিক আছে, জি বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, এক্সিলেন্ট। সো ভিডিওর আমাদের যে কন্টেন্টের যে ফরম্যাট এবং ক্যাটাগরি এবং কি ধরনের আসলে কাস্টমাইজ ভিডিও কিভাবে আমরা করতে পারবো সেটা বিষয়ে যদি আমাকে বলতেন। এক ভিডিওটা নাম্বার নিয়ে হচ্ছে যে এত শর্টে আলোচনা করা খুব ডিফিকাল্ট, এটা আমি একটু প্রতীককে নোট রাখতে বলি, এটা প্রতীক নোট রাখেন, এটা নিয়ে আমরা হচ্ছে টোটাল একটা সেশনই করবো। টু ইম্পর্টেন্ট থিং, ভিডিও নিয়ে আমরা একটা সেশনই করবো, ঠিক আছে? আমার চেষ্টা করবো একটা ওয়ার্কশপ করে ফেলবো, রাইট রাইট, সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ করে ফেলেন, Exactly. যাতে করে শুধু একটা মানে 2 ঘন্টার একটা সেশন শুধুমাত্র হচ্ছে যে ভিডিও মার্কেটিং। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা হচ্ছে যে এটার সাথে যদি আমাদের কন্টেন্ট মেজারমেন্ট টুল গুলো সম্পর্কে আমাদের যদি একটা আইডিয়া দেওয়া, হ্যাঁ, ওইটা মানে নেক্সট ক্লাসে আমরা কন্টেন্ট মেজারমেন্ট টুল এবং হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন টুল, কন্টেন্ট ক্রিয়েশন Right. চমৎকার কিছু টুল আছে, যেমন কাইন মাস্টারটাই যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, ইউ ক্যান মেক সাম অসাম ভিডিওস, রাইট? এবং আমার একটা আছে F5 ক্যামেরা, F5 প্রো নামে একটা খুব চমৎকার সফটওয়্যার আছে, অ্যাপস আছে, যেটা হচ্ছে যে একেবারে মোটামুটি ডিএসএলআর অনেকগুলো অপশন পাবেন আপনি মোবাইলের ভিতরে। ভিডিও F5 প্রো, যেটা দিয়ে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে যে মানে মোবাইল দিয়ে হচ্ছে যে সিনেমাটোগ্রাফি করেন তাদের কাছে খুবই জনপ্রিয় এটা, এবং সেই সাথে কাইন মাস্টার এবং এরকম সবকিছু মিলিয়ে প্রায় 3-4টা অ্যাপস আমি কিনে রাখা আছে, পেইড অ্যাপস। এই পেইড অ্যাপস গুলো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে দেবো, এগুলো ইউটিলাইজেশন সহ, ঠিক আছে? এটা খুব দ্রুতই করবেন ইনশাল্লাহ, কারণ এটা না করলে হচ্ছে যে আপনার আগানোটা কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ইলমা আপু নক দিয়েছেন, কিন্তু আপনাকে আমি খুঁজে পাচ্ছি না কেন। ইলমা আপু একটু নিজে নিজে আনমিউট করে হচ্ছে যে পেয়েছি, জি জি বলুন প্লিজ, একটু আপনার এন্ড থেকে আনমিউট করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। আচ্ছা ভাইয়া, আমি জানতে চাচ্ছি, আমি সোজা প্রশ্ন চলে আসছি আমার ডেসক্রিপশনটা না দিয়ে। সেটা হচ্ছে যে লেখা সেল বাড়ায়, আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমরা আমাদের লেখার মাধ্যমে বা আমাদের শব্দগুলোকে সেলে নিয়ে আসার জন্য যে কি বলবো একটা মেকানিক্যাল যে কাজগুলো দিয়ে করবো আমাদের শব্দগুলোতে, তাহলে এটা সম্পূর্ণ আমাদের কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে, যেটা স্পেসিফিক কোনো ব্রাঞ্চ যদি আমি ধরি তাহলে কপিরাইটিং এ যাচ্ছে। আমি কপি দিয়ে আমার পেজের জন্য আমি সেলটা আনবো। এখন ভাইয়া এই কপিরাইটিং এ ধরেন আমি কোনো একটা কন্টেন্ট লিখেছি, কোনো ব্লগ সাইটের জন্য একটা খুব সুন্দর এডুকেশনাল কন্টেন্ট লিখেছি, ইনফরমেটিভ। এখন আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে আমি ওই ব্লগ সাইটে নেওয়ার জন্য ধরেন আমার পেজের মধ্যে আমি ওই লিঙ্কটা শেয়ার করছি, কিন্তু আমি কিভাবে করে আমার
কপিরাইটিং এর মাধ্যমে ওটা ফুটিয়ে তুলবো যে আমার যারা ভিজিটররা আসবে আমার পেজে তারা 100% এখানে ক্লিক করবে। এখানের মধ্যে আমার কি কি ওয়ার্ড, কি টাইপের ওয়ার্ড বেসিক্যালি এখানে ইউজ করলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, আর আমি কয় ওয়ার্ডের মধ্যে, কয় ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই টাইপের কন্টেন্ট গুলো লিখতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে কিছু প্রোডাক্টে অনেক লং ডেসক্রিপশন যদি থেকে থাকে, অনেকে পড়তে ইন্টারেস্টেড হয় না। যদি 2-3 লাইনে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারি তাহলে খুব ইন্টারেস্টেড হয়। তো সেখানে ক্যারেক্টারাইজেশনটা আমি কিভাবে করব, এটাই ভাইয়া। আচ্ছা, সেটা হচ্ছে যে এইটার মানে হেডলাইন বলেন বা ক্যাপশন বলেন, এখানে দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনার পেজে যারা আসবে তারা সবাই ক্লিক করবে, দরকার নেই। দরকার নেই কি কারণে? সবাই আসলে আপনার বায়ার না, সবাই আপনার কনজিউমার না, সবাই আপনার প্রবেবল কাস্টমার না, রাইট? তো সেরকম জায়গা থেকে আপনার কি করতে হবে, বুঝতে হবে যে আসলে কারা হচ্ছে যে আপনার কনজিউমার। ওই পয়েন্টটা ধরে যখন হচ্ছে যে আপনি তাকে অ্যাট্রাক্ট করতে পারবেন, তখন আপনার রিয়েল কনজিউমাররা ওইটাতে ক্লিক করবে। সবার ক্লিক করার আসলেই দরকার নেই, খামোকা ভিড় বাড়িয়ে লাভ কি, ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে তারা কেন কষ্ট করে ওই লিঙ্কে ক্লিক করে গিয়ে পড়বে। তিনটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে যে আগ্রহ তুলে দেন, মানে আমরা এটাকে হচ্ছে যে পিক অফ দ্য সামিট বলি, পাহাড়ের চূড়ায় তুলে দেন। যেমন হচ্ছে যে ইন্ডিয়ান সিরিয়াল গুলোতে খুব পারফেক্টলি এই জায়গাটা ব্যবহার করা হয়, যে মরে যাচ্ছে, মরবে কি মরবে না, ঠিক আছে, পরের পর্বে দেখেন। মানে একটা নায়ক হচ্ছে যে মরতেছে 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 মরতেছে, একেবারে শেষ দমের জন্য মাথাটা তুলছে, মরলো কি মরলো না এটা আর দেখাচ্ছে না, কাট করে দিচ্ছে, দিয়ে পরের পর্বে নিয়ে যাচ্ছে। তো এই যে পিক অফ দ্য সামিটে তুলে দিতে পারেন, একটা ওয়ে হতে পারে। দ্বিতীয় ওয়ে হতে পারে একবার ডিরেক্ট অ্যাপ্রোচ, যে এটা যদি পড়েন তাহলে হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে বর্ণনা করা আছে। সেটা হচ্ছে যে একবারে আইডেন্টিফাইড মানে হাই ভোল্টেজ পেইনের ক্ষেত্রে যে অ্যাড থেকে সেল আসছে, কোন কোন মহাপাপে অ্যাড থেকে সেল আসে না, এটা নিয়ে আমরা একটা ডিটেলস মানে গাইডলাইন তৈরি করেছি। এই মহাপাপ গুলো যদি এড়িয়ে চলতে পারেন, এগুলোকে যদি রেকটিফাই করতে পারেন, কিওর করতে পারেন, তাহলে আপনার অ্যাড থেকে সেল আসার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাবে। আসুন এই ভিডিওটা দেখুন, অথবা এই লিঙ্কে ক্লিক করে ডিটেলসটা পড়ে। তাহলে উনি একেবারে ক্লিয়ার। তাহলে যার যে জীবনে কোনোদিন অ্যাড রান করায় নাই, অ্যাড নিয়ে যার কোনো অ্যাটেনশন নাই, কনসেন্ট্রেশন নাই, উনি জীবনে ওই লিঙ্কে ক্লিক করবে না। এটা যেমন ট্রু, আর এটা যেমন ট্রু, অ্যাড নিয়ে যিনি পেইনে আছেন উনি ডেফিনেটলি এই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? তৃতীয়ত বিষয় যেটা, সেটা হচ্ছে যে তাকে তার যে হচ্ছে যে সে যেটা গেইন করতে চায়, সে যেটা হচ্ছে যে অর্জন করতে চায়, সেটা হচ্ছে যে কিছু তাকে হচ্ছে যে দিয়ে দিলেন, অর্ধেক দিয়ে দিলেন, বাকি অর্ধেকের জন্য হচ্ছে যে লিঙ্কে পাচ্ছে। এই তিনটাকে আপনি মিক্স করতে পারেন, এই তিনটা যে কোনো একটা অ্যাডপ্ট করতে পারেন, দুইটা অ্যাডপ্ট করতে পারেন, এবং কোনো কোনো ক্ষেত্রে তিনটাই অ্যাডপ্ট করতে পারেন। আপনারা দেখবেন যে ক্লিক থ্রু রেট বেড়ে গিয়েছে, যতজন করছে তাদের মধ্যে থেকে ক্লিক করার হার বেড়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমরা হচ্ছে যে মানে মাঝরাতের দিকে চলে এসেছি। অনেক অনেক কথা আছে, অনেকেই অনেক কিছু শেয়ার করতে চান। আমি এখনই একটা থ্রেড ওপেন করছি যে কার কি কি টপিকে হচ্ছে যে আমাদের আলোচনা প্রয়োজন, এবং হচ্ছে যে কি কি প্রশ্ন আছে। আপনারা একটু হচ্ছে যে মনোযোগ দিয়ে হচ্ছে যে ওইখানে গিয়ে হচ্ছে যে একটু কমেন্টস গুলো করবেন অনুগ্রহ করে। কন্টেন্ট নিনজাতে আমি ছেড়ে দিচ্ছি, তাতে করে সুবিধা হবে যেটা, সে এই টোটালটা ডকুমেন্টেড করে এটাকে হচ্ছে যে সলভ করার ওয়ে আমরা বের করব। এবং আজকে যেহেতু অনেক কথাবার্তা বলে ফেলেছি, আজকে আর কোনো হোমওয়ার্ক থাকছে না। হোমওয়ার্ক এবং প্রজেক্ট মানে নেক্সট মানে প্রজেক্টে আমরা চলে যাব, এবং প্রজেক্ট গুলো কি হবে, কিভাবে শুরু করবো, ডিটেলস গাইডলাইন আশা করি কালকে দিতে পারবো না, পরশু দিনের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।